সেটা হচ্ছে প্রিপোজিশন থেকে বিসিএস পরীক্ষা 2 থেকে 3 নাম্বার আসবে। শুধু বিসিএস না, তুমি নবম গ্রেডের অন্য জবগুলো 10ম, 11তম, 12তম, 14তম যত গ্রেডে পরীক্ষা দিবা দাও, তুমি ব্যাংকে এক্সাম দাও, তুমি যেখানে এক্সাম দিবা দাও, প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তো এখন প্রিপোজিশন তো অনেক, এটা তো সাগর মহাসাগর, অনেক পড়া। প্রিপোজিশন আমি তোমাদের পড়তে বলবো। এখানে তুমি হচ্ছে যে অনেক রুলস আছে, অনেক টোটকা আছে, অনেক ট্রিক্স আছে, হ্যাঁ। সো এগুলো তুমি ফলো করতে পারো, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যেটা ফলো করবা সেটা হলো বাক্য পড়ে অর্থটা বুঝতে চেষ্টা করবা, এবং তুমি নিজের মধ্যে একটা রিফ্লেক্সের মতো যাতে হয়ে যায় তোমার, যে এটার সাথে এটা হয়, তুমি একদম রিফ্লেক্স, এটার সাথে এটা হবে, এটার সাথে এটা রিফ্লেক্স, এটা তুমি দেখলে বুঝবে এটা রিফ্লেক্সের মতো। তো আমরা একটা বই সাজেস্ট করি, সেটা হচ্ছে সাইফুডসের তোমার 3 in 1 একটা বই আছে। সাইফুডসের 3 in 1 বইয়ের মধ্যে যত প্রিপোজিশন আছে সবগুলো আমরা কাহুতের মধ্যে নিয়ে আসছি। সো তোমাদের এখন যে কাহুতগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কাহুত হলো প্রিপোজিশন পার্টের মধ্যে। তোমরা কারা কারা প্রিপোজিশন কাহুতগুলো প্লে করছো বলো তো? প্রিপোজিশন কাহুত কারা কারা প্লে করছো? সো ক্লাসরুমের মধ্যে সবচেয়ে বেশি কাহুত যে টপিকে সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা কারণ হচ্ছে আমরা এখানে মোটামুটি সাইফুডসের 3 in 1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো আছে সবগুলো কাহুতের মধ্যে নিয়ে আসছি। দ্যাটস ওয়াই এখানে আমাদের কলেবরটা অনেক বেড়ে গেছে। তো প্রিপোজিশন থেকে সব মিলে তোমার কাহুত আসছে কত? 25, 26, 25টা দেখা যাচ্ছে এখানে, 55 পর্যন্ত দেওয়া হয়েছে না? আচ্ছা, এরা আর কি দেওয়া নেই, এরপরও আছে এই পর্যন্ত। হ্যাঁ, প্রিপোজিশন পর্যন্ত দেওয়া হয়েছে। আচ্ছা, ভাইগুলো এখানের মধ্যে, সো ওরা প্লে করে দিবে, বাকিগুলো হচ্ছে তাহলে আজকে প্লে করে দিবে। সব মিলে এখানে 26টার মধ্যে প্রিপোজিশন আছে মনে হয়। কয়টা? 55 পর্যন্ত যদি যাই তাহলে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে টোটাল, হ্যাঁ, 25টা। 25টার মধ্যে প্রায় 500-র মতো প্রিপোজিশন এখানে আছে। এগুলো যদি তোমরা যদি পড়ো, না আরো আছে 60 পর্যন্ত, এদিকে তো আরো দেখা যাচ্ছে, হ্যাঁ 30 পর্যন্ত, সব মিলে 600-র মধ্যে প্রিপোজিশন এখানে আছে। তো এখান থেকে তুমি যদি মোটামুটি যদি এগুলো প্র্যাকটিস করো, গেমগুলো যদি খেলো, তাইলে অনেক ভালো করবে ইনশাল্লাহ। এবং এখানে 30টা কাহুত তোমার খেলতে সব মিলে 3 থেকে 4 দিন লাগবে, যদি তুমি খুব ব্যস্ত পাবলিক হও। আর তুমি যদি খুব ব্যস্ত না হও তাহলে একদিনে 10টা কাহুত প্লে করা খুবই পসিবল। বই পড়তে চাইলে সাইফুডসের 3 in 1 বইটা পড়বা। আর প্রিপোজিশন শুধুমাত্র যে তোমার প্রিলিতে আসবে তা না, তোমার রিটেনেও তোমার যদি অনেকে দেখবা খুব অল্প লিখে বেশি নাম্বার পাই, আর অনেকে প্রচুর লিখে ভালো নাম্বার পায় না। এটা কেন হয়? কারণ তুমি অল্প লিখবা, সে অল্প লেখাটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয়, সে অল্প লেখার মধ্যে যদি তোমার বোঝা যায় যে তুমি পর্যাপ্ত ভোকাবুলারি পারো, তুমি সেন্টেন্স মেক করতে পারছো প্রপারলি, সে অল্প লিখে তুমি অনেক ভালো নাম্বার পাবা। কিন্তু তুমি যদি এগুলো তোমার ঠিক প্রিপোজিশন ঠিক নাই, তোমার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নাই, অনেক বেশি লিখো, তুমি ভালো নাম্বার পাবা না। বিশেষ হচ্ছে আলটিমেটলি রিটেনের এক্সাম। সো এখানে প্রিলি হচ্ছে মূলত বাছাই পর্ব। তো তুমি চূড়ান্ত রিটেনে ভালো করার জন্য তোমাকে অবশ্যই প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। তো চলো আমরা আমাদের ক্লাসে যাই। এখানে আমরা অলরেডি আমাদের একটা বেসিক আমরা দাঁড় করিয়েছি আমাদের পার্সোনাল স্পিচ। আমি সবসময় বলি যে তুমি এসব রুলস ফুলস মুখস্থ না করে তুমি একটু ন্যাচারালি বুঝতে চেষ্টা করো জিনিসটা কেন হয়েছে, কেন ঘটনাটা কি এখানের মধ্যে। তো এখানে বিফোর, এখানে বিফোর, আমরা অলরেডি এগুলো পড়ছি, অ্যাডভার্ব প্রিপোজিশন এই জিনিসগুলো আমরা পড়ছি। এখানে কোনটা প্রিপোজিশন কোনটা অ্যাডভার্ব? এই বিফোরটা নাউনের আগে বসছে, তাই না? প্রথম বিফোরটা নাও, সেকেন্ড বিফোরটা নাউনের আগে বসছে, সো দিস ইজ প্রিপোজিশন। আর এই বিফোরটা হলো ভার্বের মডিফায়ার, সো এই বিফোরটা হলো আসলে অ্যাডভার্ব। সো দিস ইজ অ্যাডভার্ব, দিস ইজ প্রিপোজিশন। আমরা মূলত প্রিপোজিশনের ইউজ গুলো শিখবো, ওরা তোমার রিলেশনশিপ গুলো দেখবো। প্রিপোজিশন মূলত তারা সবসময় নাউন প্রোনাউনের পূর্বে বসে, আমরা জেনেছি অলরেডি। তারা যেটা করে, তারা নাউন প্রোনাউনের সাথে কানেকশন করে অন্য অংশের সাথে। তারা কি করে? তারা হচ্ছে যে রিলেশনশিপ দেখায়। কি রিলেশনশিপ? লোকেশন, টাইম, কজ, এক্সাম্পল, হ্যাঁ, এগুলো রিলেশনশিপ গুলো তারা শো করে। যেমন এখানে রিলেশনশিপ কি শো করছে? এখানে ভার্বটার সাথে যে নাউনটা আছে এখানে, মানে ভার্বটা যে জায়গায় ঘটছে, বিড়ালটা বসছিল, কই সোফাতে বসছিল, তাহলে এই ভার্বটা যে নাউনের উপর হইছে, যে জায়গার মধ্যে হইছে, সেই এই নাউনের সাথে ভার্বের সাথে কানেকশন করে দিয়েছে অন যে প্রিপোজিশনটা। সো দ্য ক্যাট স্যাট অন দ্য সোফা।
আসলে এখন আমরা আমাদের খুব কমন কিছু আমরা ইউজ দেখবো এগুলো আমরা খুব ছোটবেলা থেকে পড়ি, তা আমি একটু রিভিউ করব, এরপর আমরা খুব ইম্পর্টেন্ট কিছু ইউজ নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইন অর্থ ভিতরে, টু অর্থ দিকে, তাহলে ইনটু হচ্ছে ভিতরের দিকে, তার মানে খুব গতিশীল কোন অবস্থা। গতিশীল অবস্থা যদি কোনো কিছু ভিতরে ঢুকে তখন তাকে বলি আমরা ইনটু। আমরা যদি বলি দ্য বয়েস জাম্পড, তাহলে এখান থেকে ওরা এই নদীর মধ্যে ভিতরে জাম্প দিছে এখানের মধ্যে, তাহলে দি বয়েস জাম্পড ইনটু দ্য রিভার। সো এখানে যদি বলি তোমার তাহেরি পোর্ড টি ইনটু দ্য কাপ, সো সে হচ্ছে যে কাপের ভিতরে চাটা ঢেলে দিছে, চাটা এই যে কাপের ভিতরে ঢেলে দিছে। আমরা যদি বলি আমাদের নাহিদ কাকা উনি হচ্ছে ওয়াক্ট, উনি বাইরে ছিল, উনি হচ্ছে এখানের মধ্যে ভিতরে ঢুকছে, তাহলে নাহিদ কাকা ওয়াক্ট ইনটু দ্য এক্সাম রুম, রাইট। এগুলো ইনটু মানে হচ্ছে কোনো কিছু ভিতরে চলার যে গতি সেটা। আন্ডার মানে হচ্ছে কোনো কিছু নিচে আছে বা নিচ দিয়ে বোঝাইতে, এটা হচ্ছে যে তোমার আন্ডার। সো দ্য রিভার, রিভার হচ্ছে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত, দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ, ওকে, দ্য বোটেড আন্ডার দ্য ব্রিজ, আন্ডার অর্থ নিচ দিয়ে। অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে অপর পাশ, অ্যাক্রস দিয়ে তোমার মাঠ নদী রাস্তা, হ্যাঁ, এটা এক দিক থেকে অন্য দিকে যাওয়াটা বোঝায়। এটা যদি রোড হয় তাহলে রোডের এ পাশ থেকে আসলে অ্যাক্রস দ্য রোড। সো জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, জাহিদ হচ্ছে ব্রিজটার এই পাশ থেকে, অনেক বড় একটা ব্রিজ, সো ব্রিজটা সে পার হচ্ছে। যে বোটের অ্যাক্রস দ্য রিভার মানে হচ্ছে তারা একদম নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত তারা বোটটা চালায়া চলে গেছে। দে বোটেড অ্যাক্রস দ্য রিভার, আড়াআড়ি ভাবে কোনো কিছু পাড়ি দেয়া, আড়াআড়ি ভাবে, হ্যাঁ। এখন আসো, তাহলে এটা যদি হয় নদী, তাহলে এখান থেকে এখানে পাড়ি দিছে, এটা হলো অ্যাক্রস দ্য রিভার। কিন্তু এই যে নদী তীরের সাথে গেছে যদি চলে, এই যে চলতেছে এভাবে, তাকে বলা হয় অ্যালং। অ্যালং মানে বরাবর, কোনো কিছু বরাবর চলার যে গতি। যাদের বাড়ি খুব সমুদ্রের কাছাকাছি, তো কি হয় এই বোটগুলো ইউজুয়ালি যেটা হয় এখানের মধ্যে এই যে তীর ঘেসে কোস্টাল ঘেসে ঘেসে যেতে যেতে একটা সময় ডিপ সিতে চলে যায়। সো দ্য শিপ ইজ সেলিং অ্যালং দ্য কোস্ট লাইন, তাহলে উপকূল ঘেসে, সমান্তরালে উপকূল ঘেসে চলতে 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 একটা সময় সে দ্বীপে চলে যায় সমান্তরালে। সো এখন আমরা বলতেছি একজনকে তুমি যদি ড্রাগ স্টোরের পাশ দিয়ে যাও, পাশে যাওয়ার সময় আমার জন্য কিছু গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে এসো। তো তুমি ড্রাগ স্টোরের পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার সময় আমার জন্য কিছু গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে আসো। তাহলে এখানে ইফ ইউ গো ড্যাশ দ্য ড্রাগ স্টোর কুড ইউ প্লিজ ব্রিং সাম অ্যান্টিঅ্যালসারেন্ট ফর মি। কি বসাতে পারি আমরা এখানে, তুমি ড্রাগ স্টোরের পাশ দিয়ে হাঁটতে যখন চলে যাবা, ওটার ক্রস করে যখন চলে যাবা তুমি, তখন আমার জন্য, না অ্যালং না, অ্যালং তো কোনো কিছু বরাবর চলে থাকা, এটা ক্রস করে চলে যাবে, অ্যালং নয়, অ্যাক্রস না, অ্যাক্রস তো আড়াআড়ি ভাবে, মানে এ হচ্ছে ওষুধের দোকান ক্রস করে যখন চলে যাবা। পাস্ট, ইফ ইউ গো, পাস্টটা তো পাশ দিয়ে অতিক্রম করা, সো ইফ ইউ গো পাস দ্য ড্রাগ স্টোর কুড ইউ প্লিজ ব্রিং সাম অ্যান্টিঅ্যালসারেন্ট ফর মি। হ্যাঁ, সো খুব স্বাস্থ্য বার্তা আছে এখানের মধ্যে। গ্যাস্ট্রিক ওষুধ আমরা যেরকম বাংলাদেশে বর্তমানে ৩,০০০ কোটি টাকা হচ্ছে টোটাল একটা ওষুধ, সো ইট ইজ আনবিলিভেবল। এবং এটা হচ্ছে যে এটা কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে মানে এত মুড়ি বিক্রি হয় না বাংলাদেশে, ৩,০০০ কোটি টাকার মুড়ি কিন্তু বিক্রি হয় না, বাট বাংলাদেশে ৩,০০০ কোটি টাকার ওষুধ, শুধু একটা সিঙ্গেল অ্যান্টিঅ্যালসারেন্ট ৩,০০০ কোটি টাকা, ক্যান ইউ বিলিভ ইট? ৩,০০০ কোটি টাকা বাংলাদেশে গ্যাস্ট্রিক ওষুধের বাজার। তার মানে আমাদের লোকজন কি পরিমাণ গ্যাস্ট্রিক ওষুধ খায়। মানুষজন বলে যে গ্যাসের নাকি বাংলাদেশ সংকট, গ্যাসের আসলে কোনো সংকট নাই, আমরা প্রচুর গ্যাস আছে আমাদের পেটে, এখন এই গ্যাসটা আমরা কোনোভাবে এক্সট্রাকশন করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা গ্যাসের মাঝে মধ্যে অভাব ঘটে আসলে। তো এটা তোমরা যারা এখানে আসো, যারা নন ডক্টর ফ্যামিলি, তোমরা অপ্রয়োজনীয় আসলে কোনো ওষুধ খাওয়া ঠিক না, গ্যাস্ট্রিক ওষুধের জন্য তোমার স্টমাক ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যাবে, এটা খাওয়া ঠিক না। হ্যাঁ, অনেক হচ্ছে গ্যাস্ট্রিক ওষুধ না খেলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না, এই ধরনের ব্যাপার সেগুলো শুনি। সো জেসমিন রিপা হ্যাজ হারিড পাস্ট দেম উইদাউট স্টপিং। সো জেসমিন রিপা হচ্ছে ও ওদেরকে ক্রস করে চলে গেছে, ওদেরকে হারিড পাস্ট মানে ওদের পাশ দিয়ে এসে ওরকম করে চলে গেছে। জেসমিন পাস ক্লাসে না, আচ্ছা আমি আসলে তুমি ক্লাসে নাই, তুমি বুঝতে পারছো না। ওকে, তো তোমার মনে প্রশ্ন আসছে যে এটা ছবিটা করতে নিচ্ছে না। ওকে, আপাত হচ্ছে উপরের দিকে, সো কোনো কিছু উপরের দিকে যাওয়া বুঝতে আমরা আপ ইউজ করি।
হাত তুলছে কেউ? বলো নিশাত, বলো। আচ্ছা কমেন্টে লিখো একটু কোশ্চেনটা, আমি অ্যান্সার দেব। সো আমরা যদি বলি যে হাজবেন্ডস অফ P2A গার্লস আর ক্লাইম্বিং দেয়ার দ্য ট্রি, এখন তোমাদের হাজবেন্ডরা যারা যারা ম্যারিড, আমরা যদি এখন প্রতিযোগিতা লাগাই দিই, P2A থেকে কম্পিটিশন আয়োজন করি, ওরা হচ্ছে গাছ বেয়ে উপরে উঠতেছে, সো ক্লাইম্বিং আপ দ্য ট্রি, ওরা উপরের দিকে উঠতেছে এখানের মধ্যে। নিচের দিকে চলার গতি বোঝাতে ডাউন, এটা হলো আপের ঠিক বিপরীত। আমরা যদি বলি সানিয়া আপু ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স, উনি সিঁড়ি দিয়ে হাঁটটা নিচে চলে আসছে, ডাউন দ্য স্টেয়ার্স। তো আমরা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়বে এগুলো, লুক ডাউন অথবা লুক ডাউন আপন। এই লুক ডাউন না, এই লুক ডাউন ঠিক আছে, এটা নিচের দিকে তাকেও না, এই লুক ডাউন আপন, এই যে এই লুক ডাউন আপনত্ব কি, আমরা ফ্রেজাল ভার্ব পড়বো এগুলো অবশ্য। লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে অবহেলা করা বা কাউকে খুব অবজ্ঞা করা, কাউকে পাত্তা না দেয়া, আমরা পড়বো ফ্রেজাল ভার্বের মধ্যে। আমরা এটা ইউজুয়ালি আমরা করি। সো কাউকে যদি আমরা ক্লাইম্ব আপ করতে হেল্প করতে না পারি, তাকে আমরা টেনে ধরে নিচে নামানোর আমরা ট্রাই করবো না। আমরা সবসময় কেউ কিছু একটা করতেছে, সো আমরা ওইটার মধ্যে একটা খুদ বার করে ট্রাই করি এবং সমালোচনা করে ট্রাই করি, ও এটা করতেছে, আমি ওকে হেল্প করতে না পারলে খামাখা ওটা বলার দরকারটা কি, তাই না? ও যা খুশি তা করুক গা। রাউন্ড অর্থ চারদিকে কোনো কিছুর চারদিকে ঘোরার গতি বা কোনো কিছু পাশ দিয়ে ঘুরে আসা বোঝাতে রাউন্ড বসে। দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, উই ওয়াকড রাউন্ড দ্য রুম। দূরত্ব কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে অতিক্রম করার যে গতি তাকে বলা হয় থ্রু। যেমন দে আর ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, সো ফিল্ড বা টানেলের মধ্যে দিয়ে বা ফিল্ডের মধ্যে দিয়ে, ধরো পাশে শস্য আছে, ফিল্ডের মধ্যে দিয়ে হাঁটে চলে গেল তারা, সো ওয়াকিং থ্রু দ্য ফিল্ড। দ্রুত কোনো গন্তব্যের দিকে, যেমন দ্য ট্রেন রানস ফ্রম রংপুর টু ঢাকা, ঢাকার দিকে আসতেছে। আমরা একটু দ্রুত যাচ্ছি, সো এগুলো খুব সহজ, ছোটবেলায় পড়ছিলাম আমরা। যদি কারো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে কোশ্চেনটা করবা, কারণ আমাদের আসলে দ্রুত যাওয়ার কোনো ওয়ে নাই। সো লিটন রিটার্ন টু হিজ ফ্ল্যাট, ফ্ল্যাটে ফিরে আসছে। সো তোমরা যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছো ওরা যাইতে পারবে না আর। টেক মি টু দ্য এয়ারপোর্ট, হ্যাঁ, এবং আই ওয়ান্ট টু অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। থ্রু আর অ্যাক্রস, আচ্ছা অ্যাক্রস ধরো এরকম একটা রোড আছে, বা এইটা একটা রোড, বা এইটা একটা নদী, নদী। আর আর এইভাবে তুমি যদি এই পার্থক্য পারে যদি ক্রস করে, এটা অ্যাক্রস বলে, হ্যাঁ। আর আর ক্রস করার বলে অ্যাক্রস, হ্যাঁ। আর থ্রু মানে হচ্ছে ধরো একটা টানেল, টানেলের ভিতর দিয়ে তুমি চলে গেছো। আবার ধরো তোমার এরকম শস্য ক্ষেত, পাশে দুই শস্য আছে দুদিকে, তুমি এখানে শস্যের ভিতর দিয়ে তুমি হচ্ছে যে ফিল্ডের থ্রু দিয়ে চলে গেছো, এটা ঠিক আছে। সো যেমন কর্ণফুলী টানেল, ওটা হলো, তাহলে ওটা তো অ্যাক্রস হবে না, ওটা থ্রু, থ্রু দ্য টানেল, দে ড্রোপ থ্রু দ্য টানেল, যখন গাড়ি নিয়ে তোমরা চলে যাবো তখন থ্রু দ্য টানেল। তো টুয়ার্ডস হতো হলো এক্স ওয়াই জেড এর দিকে। এখন তুমি কোশ্চেন করো ভাই টু ও দিকে টুয়ার্ডস দিকে এটা কেমন হলো? ধরো যে বলি তো কার ইজ গোয়িং টুয়ার্ড দ্য সিটি, মানে কারটা হচ্ছে সিটির দিকে যাইতেছে। তো টু আর টুয়ার্ডস এর পার্থক্য আমরা আসতেছি, ধরো আমরা যদি বলি মেসি কিক দ্য বল টুয়ার্ডস দ্য গোল পোস্ট, মেসি হচ্ছে বলটা কি আমাদের এই গোল পোস্টের দিকে মারছে, তাই না? সেটা একদম এখানে লোকজন দাঁড়ায় আছে, দাঁড়ায় এখান থেকে এমনি মারে না, সে টু এমনি মারে না, সে ওই দিকে মারছে, যেহেতু সে বিশ্বের সেরা খেলোয়াড়, বিশ্বের এক নম্বর খেলোয়াড়, সেহেতু এটা বলটা বাদ খেয়ে এখান দিয়া ঢুকে গেছে। তো এখন ধরো তুমি তোমার আব্বা জিজ্ঞেস করো, তুমি তো সত্যবাদী, তুমি খুব অনেস্ট, হ্যাঁ, মিথ্যা কথা কখনোই বলো না। তোমার বলে তুই কই যাচ্ছ রে, তুমি আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি স্কুলের দিকে যাইতেছি। আসলে তুমি এগুলো সিনেমা দেখার জন্য যাইতেছো। এখন যদি হুজুরে বলছে মিথ্যা কথা বলা পাপ, এখন তুমি মিথ্যা কথা বললো না, তুমি বলে আমি স্কুলের দিকে যাইতেছি, আসলে তুমি যাইতেছো সিনেমা দেখতে। তো তুমি একটা যে গন্তব্যটা তোমার ফিক্স না, ওই দিকে যাইতেছি মানে ওইটা ফিক্স জায়গা না। যখন বলে আই এম গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাইতেছো, স্কুলে যেতেছো, তুমি একদম স্কুলে যাচ্ছ। আর যখন আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, তখন গন্তব্যটা ফিক্স না, তুমি স্কুলের দিকে যাচ্ছ আসলে সিনেমা দেখতে, ওখানে আশেপাশে কোথায় যাচ্ছ, স্কুলে না। তাহলে গন্তব্য ফিক্স যখন হবে তুমি তখন টু বলতে পারবা, টুয়ার্ডস মানে ওই দিকে, ওই দিকে, ওইটা ফিক্স না জিনিসটা। হ্যাঁ টুয়ার্ডস, রাইট। তো যখন কার হচ্ছে টুয়ার্ডস দ্য সিটি, সিটির দিকে যাইতেছে, হ্যাঁ, ওকে। অবশ্য তোমাদের সম্ভবত সিনেমা হলে মানে সিনেমা দেখার অভিজ্ঞতা, মানে তোমরা তো এখন অবশ্য সিনেপ্লেক্সে দেখো, খুব মানে গঠিয়াত অবস্থা। আমরা হচ্ছে টিনের ফুটা দিয়ে দেখতাম সিনেমা, কারণ সিনেমা দেখা খুব মহাপাপ ছিল, কারণ আব্বা যদি মানে শুনে যে সিনেমা দেখছে তাহলে তাকে মারা ফেলাবো বাসার মধ্যে।
মানে এটা কাইন্ড অফ মানে ক্রাইমের মতো ছিল, যে মানে সিনেমা হলে যে মানে ইয়া দেখতেছে, ছেলে সিনেমা দেখতেছে, এটা খুব ক্রিমিনাল অফেন্স। মানে আমাদেরকে ঢুকতে দিত না কখনোই, কারণ ছোটদেরকে ঢুকতে দেওয়া হতো না সিনেমা হলে, আমরা টাকা দিলে ঢুকতে দিব না, সিস্টেম ছিল তোর আব্বারে বলে দিব তুই এখানে কেন আসছিস। এখন আসে আই এম গোয়িং টু দ্য স্টোর এবং আই এম গোয়িং টু হিট দ্য বল। তো এখানে দুটো টু আছে, কোন টুটা প্রিপোজিশন? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কোন টুটা প্রিপোজিশন? টেবিল ছিল কিছুটা। আই এম গোয়িং, সো প্রথম টুটার প্রিপোজিশন এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। পরের টুটা হচ্ছে ইনফিনিটিভ, রাইট? ইজ ইট ওয়ার্কিং? আরাফি, তাসনিম, আরাফি তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তোমার তুমি লিভ নিয়ে জয়েন করো অথবা মিটটা আপডেট করো একটু, হ্যাঁ মিটটা একটু আপডেট করো। তো ওভার তো অল্প উপরে, মানে না ছুঁয়া অল্প উপর দিয়ে পার হওয়ার যে গতি সেটাকে বলে ওভার। যেমন এখানে একটা গার্ডেন আছে, সো পাখিটা গার্ডেনের উপর দিয়ে উড়ে চলে গেছে, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য গার্ডেন। তো এখানে একটা প্লেয়ারকে দেখা যাচ্ছে, যেহেতু সে বিশ্বের 1 নাম্বার প্লেয়ার না, তো ও যখন এখানে কিক মারছে, পেনাল্টি কিক খুব সোজা, এখান থেকে মারলে গোল হয়ে যায়। এখন ও মারছে কিন্তু উপর দিয়া, হালকা উপর দিয়া চলে গেছে, দ্য বল ওয়েন্ট ওভার দ্য গোল পোস্ট। ওরকম পরে ওর অভিনয় সম্রাট সে, এমনি গোল দিতে পারে না, শুধু অভিনয় করবে, এমনি মানে লাগালে সে পড়ে যায়। তো যাই হোক, ওর এটা গোল হয় নাই, ওভার দ্য গোল পোস্ট, এটা চলে গেছে, হালকা উপর দিয়ে চলে গেছে আর কি। ওকে, না এটা আসলে গোল হয় না, সিরিয়াসলি গোল হয় না। তুমি ইয়া করো, সার্চে দেখো, যে তুমি পেনাল্টি মিসেস বা নেমের লেগে তুমি সার্চে দেখবে যে এটা আসলে গোল হয় না, এটা আমি মিথ্যা কথা বলতেছি না। আচ্ছা যাই হোক, অ্যাবাবত হলো সবার অনেক উপরে। তো অ্যাবাব দিয়ে সাধারণত ওভারের চেয়ে বেশি দূরত্ব বা বেশি উপরে বোঝানো থাকে, মানে ও অ্যাবাব মানে অনেক উপরে, অনেক উপর দিয়া। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাব দ্য ক্লাউডস, একদম মেঘের অনেক উপরে। তাহলে অল্প উপরে হচ্ছে ওভার, আর অ্যাবাব মানে অনেক উপরে। দি স্টার্স আর শাইনিং অ্যাবাব দ্য ওয়ার্ল্ড, সো স্টার নিচ্ছে অল্প উপরে, অনেক উপরে আছে। অনটু অর্থ হচ্ছে যে উপরের দিকে, অনর্থ উপরে, টু অর্থ দিকে, উপরের দিকে কোনো কিছু উপরের দিকে যে গতি বোঝাতে অনটু ব্যবহৃত হয়। অনেক মেসি ইজ রিয়াল। তো মেসি যখন 2012-তে তোমার যখন খুব মানে ফর্মের একবারে তুঙ্গে, তখন আমার বড় আপার ছেলে হয়, তখন আমরা চিন্তা করলাম তার নাম রেখে দিই মেসি। তো অবশ্য ও কিছুটা দুঃখজনক ভাবে সে ফুটবল পছন্দ করে না, ওর নাম রাখা হয়েছে মেসি, বাট সে ফুটবল পছন্দ করে না। স্ক্রিনের নিচের দিকে সবার কেমন হচ্ছে? তুমি লিবনে জয়েন করো, মিতা লিবনে জয়েন করো। সো জেরি জাম্পড অনটু দ্য টেবিল। এখন এখানে একটা ব্যাপার আছে, ওই অনটু মানে কি একটু ব্যাপার আছে। দেখো, ধরো এই হচ্ছে টেবিল, এই হচ্ছে টেবিল, জেরি এখান থেকে জাম দিয়ে টেবিলের উপরে পড়ছে, অনটু, জেরি জাম্পড অনটু দ্য টেবিল। আই স্টেপড অনটু দ্য প্ল্যাটফর্ম। ধরো তুমি হচ্ছে এখানের মধ্যে, এই ট্রেনের মধ্যে তুমি আসো, এই ট্রেনের এইদিকে ট্রেনের কি প্ল্যাটফর্ম, তো ট্রেনটা তো উঁচা, তুমি কি করতো প্ল্যাটফর্মে লাফ দিয়া নামতেছো, এটা হলো অনটু। সো আই স্টেপ অনটু দ্য প্ল্যাটফর্ম, আশা করি বুঝতে পারছো অনটু মানে কি, মানে উপর থেকে তুমি হচ্ছে একটা জিনিসের উপরে তুমি টাচ করছো, বসছো, এটা হলো অনটু। আউট অফ হতো কোনো কিছু ভিতর থেকে বের হওয়া, দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল। সো র্যাবিট হচ্ছে যে হোল থেকে সে ওর মাথাটা পপ আউট করছে। পেপারস আর কামিং আউট অফ দ্য প্রিন্টার্স। অফ অর্থ সামান্য দূরে বা কোনো কিছুর উপর হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে গতি, সেটা হচ্ছে অফ। আমরা যে বলি ইসরাত্রিপা ফল অফ দ্য বাইক, ইসরাত্রিপা হচ্ছে ওর জামার সাথে ঘুরতে গেছিল, পরে সে বাইক থেকে সে মানে ফল অফ হয়েছিল, সে এখান থেকে সে পড়ে গেছিল বা যানবাহন থেকে পড়ে গেছে। সে রোল্ড অফ দা বেড, সে ঘুমাইতেছে, পরে রোল করতে করতে ঘুম থেকে সে ওখান থেকে বেড থেকে পড়ে গেছে। সে রোল মানে সে বিছনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে, সে রোল্ড অফ দা বেড। ফ্রমত কোন স্থান হতে যে গতি বোঝাতে ফ্রম ইউজ হয়, যেমন দ্য প্রিজনার র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল। এগেনস্ট হলো কোনো কিছুর সাথে সংঘর্ষ বা কোনো কিছুর বিরুদ্ধে। দ্য টু কার ড্যাশড এগেনস্ট ইচ আদার, এ কার ড্যাশড এগেনস্ট এ ট্রি, একটা কার ট্রির এগেনস্টে ড্যাশ হয়েছে। এখানে সালমান শাহ ইউজ টু ড্যাশ এগেনস্ট শাবনূর। আমরা ছোটবেলায় দেখতাম এরকম, সালমান শাহের সাথে শাবনূর ধাক্কা খাওয়া হইতো এবং এরপরে ওদের মধ্যে প্রেম হয়ে যেত। যদি এখন এটা আসলে তোমরা আবার কারো ধাক্কা দিন এরকম, আবার মাইর দিব ধরে। বিহাইন্ড অর্থ হলো পিছনে। সো দ্য পুলিশম্যান ইজ রানিং বিহাইন্ড দ্য এক্সরশনিস্ট। সো পুলিশম্যান হচ্ছে যে ধাওয়া করতেছে, সো ওর ওকে দেখে সবার পুলিশে ইচ্ছা করতেছে, রাইট?
পুলিশ অনেকে ফার্স্ট চয়েস দিয়েছে, আমি জানি ওনাকে দেখে। দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউড, সান হচ্ছে ক্লাউডের পিছনে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে অনন্ত কোনো কিছুর উপরে। দ্য বল ইজ অন দ্য বক্স, সো এই হচ্ছে তোমার বক্স, বলটা হচ্ছে এখানে উপরে জাস্ট টাচ করে আছে, বল ইজ অন দ্য বক্স। হামড্রেড এমটি সেট অন এ ওয়াল, তো এলো হামড্রেড এমটি, এলো ওয়াল, ওয়ালের উপরে বসে আছে, জাস্ট টাচ করে বসে আছে, এগুলো অন। সো ইউজুয়ালি রাইট ইউর নেম বিলো দ্য লাইন, বিলো মানে সামনে নিচে, এই হচ্ছে লাইন দিছি, এইটার বিলো দ্য লাইন তুমি সেখানে তোমার নামটা লিখো, তোমার সিগনেচারটা এখানে করো, মানে কিছুটা নিচে। আর আন্ডার অর্থ হলো নিচে অবস্থান করতেছে, এরকম একটা ব্যাপার হলো আন্ডার। সো ধরো নিহাল কোন একটা ক্রাইম করছে, এখন ওরে পুলিশ আছে, ও কারো টিস করছে, এখন পুলিশ আসছে, বাসায় ওর টেবিলের নিচে পালাই গেছে। সো নিহাল ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে সে বসে আছে। ইনত ভিতরে বা মধ্যে, দি বার্ড ইজ ইন দ্য কেজ, বার্ডটা কেজের ভিতরে আছে, বিটুইন অর্থ দুইয়ের মাঝে, দ্য বল ইজ বিটুইন দ্য শুজ, সো ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন টু ওয়েভস, এমন দুইয়ের অধিকের মাঝে, দ্য হাউস ইজ হাইডেন অ্যামং ট্রিজ, তো গাছের মধ্যে হাইডেন আছে, ডিভাইড দ্য ফ্রুটস অ্যামং দ্য বয়েজ, দুইয়ের অধিক যদি হয় তখন আমরা সেখানে অ্যামং ইউজ করি। বায়ত্ত পাশে বা দ্বারা, যে স্টুডেন্ট সেট বাই দ্য টিচার, স্টুডেন্ট হলে টিচারের পাশে হচ্ছে ওরা বসে আছে। বিসাইড অর্থ হচ্ছে যে একদম পাশাপাশি বা খুবই নিকটে, সো এটা খুবই ক্লোজ। আমরা যদি বলি যে দি গার্ল ইজ স্ট্যান্ডিং বিসাইড অর নেক্সট টু দ্য বয়, সো নিয়ার অর্থ নিকটে, দ্য ট্রি ইজ ক্লোজ টু আওয়ার হাউস। আচ্ছা, এখানে আমাদের একটু পার্থক্য আছে তোমার, তাহলে বিসাইড এবং তোমার হচ্ছে যে বাই, হ্যাঁ, বিসাইড এবং বাই। তোমার ধরো এখানের মধ্যে, সো এখানে ধরো হচ্ছে নাইম, আর হচ্ছে ধরো তোমার নাইমের গার্লফ্রেন্ড সফুরা, আর ওরা হচ্ছে পার্কে ঘুরতে গেছিল একদিন। আবার সো ও হচ্ছে নাইম, ও হচ্ছে নাইমের জাস্ট ফ্রেন্ড তফুরা, ওরও পার্কে ঘুরতে গেছিল, মাঝে মধ্যে পার্কে ঘুরতে যায় আর কি। এইটা হচ্ছে তোমার বিসাইড, হ্যাঁ, এটা হচ্ছে বিসাইড টু, একদম পাশাপাশি বসছে, একদম এই হাত ধরে পাশাপাশি বসছে, বিসাইড টু। এইটা হলে একটু ডিস্টেন্স আছে, এটা হচ্ছে বাই, হচ্ছে বাই, একটু ডিস্টেন্স আছে এখানের মধ্যে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো যে পার্থক্যটা দুইটার মধ্যে। নিয়ার অর্থ নিকটে, দ্যাট ইজ ক্লোজ টু আওয়ার হাউস বা নিকটে। সো আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, এগুলো ছোটবেলায় পড়ছিলাম, উপরে বুঝতে আমরা অন, ওভার, অ্যাবভ বসাই। অন অর্থ টাচ করে আছে, এটাগুলোর মধ্যে টাচ করে আছে অন, একটু উপরে হলো ওভার, আর অনেক উপরে হলো অ্যাবভ। সো নিচে বুঝতে বিলো বা আন্ডার দিতে পারি, দিকে বুঝতে টু, থেকে বুঝতে ফ্রম, বাইরে বুঝতে আউট, এগুলো। মধ্যে কোনো কিছু আছে ইন বা ইনসাইড, ভিতর দিয়ে বুঝতে আমরা থ্রো বা অ্যাক্রস, আর যদি কোনো কিছু ক্রস করে তখন অ্যাক্রস ইউজ হয়। মধ্যে প্রবল বুঝতে ইনটু, ইনটু, বাইরে বুঝতে আউট অফ, দ্বারা বুঝতে বাই বা উইথ বসে। সো আসো খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, আমরা এটা মুখস্থ করবো না, আমরা হচ্ছে কয়েকবার রিডিং পড়তে পড়তে, এটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাব। সো দেখো, ইন ঢাকা, ইন বাংলাদেশ, হ্যাঁ, ইন কিছু কিছু হচ্ছে, ইন দ্য জার্নাল, ইন আর্টিকেল, ইন আ রুম, হ্যাঁ, ইন এ বিল্ডিং। সো এগুলো রিডিং পড়তে পড়তে মুখস্থের মতো করে আমরা সাইডগুলো দিয়ে দিব, তুমি জাস্ট এগুলো রিডিং করবো কয়েকবার, হ্যাঁ, রিডিং করে মুখস্থ করে ফেলবা, তুমি অভ্যস্ত হয়ে যাবে, তুমি এখানে ইন অনেকগুলো মুখস্থ করতে হবে না। এখন আসো অন দ্য ইন্টারনেট, হ্যাঁ, অন দ্য ইন্টারনেট, so the material is found on the internet, on the ceiling, ছাদের উপরে, on the table, টেবিলের উপরে, on the wall, ওয়ালের উপরে, on a page, হ্যাঁ, পেজের উপরে, on an island, আইল্যান্ডের মধ্যে, on the left, on a map, ম্যাপের মধ্যে খুঁজে বার করো, so on a map, on a list, on the corner, on an island। এগুলো কয়েকবার রিডিং পড়বা, 4-5 বার রিডিং পড়তে দেখবা যে তোমার মুখস্থ হয়ে যাবে। অ্যাড দেখো ছোট জায়গা, ইন হচ্ছে বড় বড় জায়গা, অ্যাড দেখো ছোট ছোট জায়গা, অ্যাট এ কনফারেন্স, at a party, at a concert, at a reception desk, at a school, at the bus station, at the window, at the door, at the hospital। তাহলে ছোট ছোট জায়গা, বড় বড় জায়গা, হ্যাঁ, অন কোনগুলো আছে সেগুলো একটু তুমি দেখবা, প্লেসের মধ্যে কোনগুলো অন আছে। তো ওই জিনিসটা হলো যে বারবার কয়েকবার রিডিং দিবা, জাস্ট এটুকু। বেড তো ছোট, মাসুম বলতে চাচ্ছ তোমার বেড ছোট, আচ্ছা তোমার আমরা বলো যে আমার একটা বড় বেড, না তোমার তো বড় বেড লাগবে না, এখন লাগবে তখন বলো তোমার মুখে, তুমি বলতো ছোট। আর অনেকে তোমার হচ্ছে যে ওরা ভাবতেছে যে ওদের বেড, আমার সাথে রাগ করতেছে, এত বড় বেড একটা দিচ্ছেন, এটা তো শুধু সমস্যা হচ্ছে, আমি কেটে ফেলবো এটা, এত বড় বেড এটা কেটে দুই ভাগ করে ফেলবো, আপনি এত বড় বেড একটা দিচ্ছেন, থাকতে অসুবিধা হচ্ছে আমার। আচ্ছা যাই হোক, তো ক্যাডার হয়ে যাও, তাহলে দেখবে যে বেডের সংকট দূর হয়ে যাবে, আগে ভাই ক্যাডার হয়ে যাও। এখন আসো টাইম, দেখো প্রেসাইজ যে টাইম, হ্যাঁ প্রেসাইজ একদম,
at 3 o'clock, হ্যাঁ, at 10:30, at noon, at dinner time, at bed time, at sunrise, at sunset, at the moment, একদম প্রেসাইজ, নির্দিষ্ট করে, হ্যাঁ, টাইম। ইন দেখো কোথায়, মাস, বছর, সেঞ্চুরি, লং পিরিয়ড, এগুলো ইন দেখো, ইন মে, ইন সামার, ইন চাইল্ডহুড, ইন 1990, হ্যাঁ, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন দ্য আইস এজ, হ্যাঁ, ইন দ্য পাস্ট, ইন দ্য ফিউচার, বড় টাইম, ইট উইল ইন। দিন আর তারিখ হলো অন, দিন মানে বার যেটা, সো বারগুলো হচ্ছে এবং তারিখ হচ্ছে যে অন, অন সানডে, অন টিউসডে, অন 6 মার্চ, অন 16 ডিসেম্বর, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে। তাহলে তোমার যেটা হচ্ছে দিন, যেটা দিবস, এগুলো হচ্ছে অন। বড় বড় সময় দেখো, মাস, বছর, সেঞ্চুরি, এগুলো ইন। খুব প্রেসাইজ, এই যে 3টা বাজে, 10টা বাজে, হ্যাঁ, এখন দুপুর, ডিনার, এগুলো হচ্ছে প্রেসাইজ হচ্ছে অ্যাট। সো এগুলো কয়েকবার রিডিং পড়ে পড়ে, কয়েকবার রিডিং পড়বে, মুখস্থ করা লাগবে না, রিডিং পড়লে কয়েকবার দেখ মাথার মধ্যে ঢুকে গেছে যে তুমি পারবা এরপরে। তো আসো, যাকে কিছু বলতে চাই, যাকে তুমি একটু কমেন্ট করো। এখন আসো, হি ইজ গোয়িং টু হোম এবং হি ইজ গোয়িং হোম। এখন টু হোমের পক্ষে কারা, এইটা হলো 1 নাম্বার এবং এটা হলো 2 নাম্বার। একের পক্ষে কারা, 2 এর পক্ষে কারা, ইজ গোয়িং টু হোম এবং হি ইজ গোয়িং হোম। রাইট। সো তোমরা হচ্ছে যে আচ্ছা, আশরাফুন নাহার রিমা, এ এন রিমা। আচ্ছা, আমাদের মিল আছে তো, তুমি কি মীরাকে চিনো? মীরার নাম কিন্তু আশরাফুন নাহার মীরা। সো মীরার সাথে, মীরার তুমি জাস্ট একটু চেঞ্জ করলেই রিমা হয়ে যাচ্ছে, তাই না? তুমি জাস্ট এই দুটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। খুব সুন্দর। মীরাকে চিনো না? ওর নাম আশরাফুন নাহার। ওকে, সো এখানের মধ্যে হ্যাঁ রাইট, তোমাদের 2 নাম্বারটা কারেক্ট। হোমের আগে কোনো প্রিপজিশন এরকম টু মুখ কোনো কিছু বসবে না, টু বসবে না। সো কখন বসবে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। হোমের আগে যদি কোনো ফ্রেজ থাকে, আব্বার বাড়ি, আম্মার বাড়ি, হ্যাঁ, সো এরকম যদি হয়, হোমের আগে যদি কোনো শব্দ থাকে বা ফ্রেজ থাকে, তখন তুমি হচ্ছে যে টু বসাতে পারবা। হি রিটার্ন টু হার ফাদার্স হোম। শুধু হোম হইলে এখানে কোনো টু মুখ কোনো কিছু বসবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে এখানের মধ্যে। তখন হোম নিজে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে যদি কোনো শব্দ বা ফ্রেজ থাকে তখন তুমি টু বসাতে পারবা। তো এখন এখানে আমরা তাহলে এই শব্দগুলো একটু দেখি। হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, নাও, হিয়ার, সাম হিয়ার, তারপর ইত্যাদির আগে টু বসবে না। শুধু ফ্রম হিয়ার টু দেয়ার একটু ব্যতিক্রম, এখানে একটা টু আছে। তাহলে এই শব্দগুলো আমরা কয়েকবার করে রিডিং করে পরে এগুলো আমরা আয়ত্তে নিয়ে আসবো, যে এগুলোর মধ্যে টু বসবে না। তো তাহলে এখানে কোনটা কোনটা কারেক্ট? হি উইল গো টু অ্যাব্রড অর হি উইল গো অ্যাব্রড? এখানে 2 নাম্বারটা কারেক্ট, হি উইল গো অ্যাব্রড, রাইট। সো অ্যাব্রড এখানে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব, রাইট। ওকে, সো আমরা একটু কয়েকবার রিডিং পরে পরে এই জিনিসগুলো আমরা আয়ত্তে নিয়ে আসবো। ওকে, কয়েকবার রিডিং করলে হয়ে যাবে। সো হি গোজ টু হোম, হি গোজ হোম আমরা বলে ফেলছি অলরেডি। ওকে, এইটা নিয়ে আমরা একটু বলি যে বাসায় থাকা, হ্যাঁ, বাসায় থাকা, ঘরের ভিতরে থাকা, হ্যাঁ, এটা নিয়ে তোমার আমেরিকানরা এখানে কোনো কিছু ইউজ করে না, ওরা বলে প্লিজ স্টে হোম। হুম, ব্রিটিশ ইংলিশে প্লিজ স্টে অ্যাট হোম, ওরা এখানে অ্যাট হোম ইউজ করে। সো এখন আসো, আমরা অ্যাট হোম, ইন হোম নিয়ে আমরা একটু বিস্তারিত আমরা কথাবার্তা বলবো, অ্যাট হোম এবং ইন হোম। সো আমরা যদি ব্রিটিশ সিস্টেম ফলো করি, আমরা দেখি আমরা তাহলে আমরা এখন কি করব, দেখি অ্যাট হোম আর ইন হোম নিয়ে একটু আমরা গবেষণা করি। আমরা যদি বলতে চাই, আমরা বলবো যে, যদি বলি আমরা যে তুমি এটা বাসায় করতে পারবে না। সো এখানে কয়টা জিনিস লিখলাম আমরা? আমি লিখলাম ইউ ক্যানট ডু দিস ইন হোম, আমি লিখলাম ইউ ক্যানট ডু দিস অ্যাট হোম, ইউ ক্যানট ডু দিস ইন ইউর হোম। সো এখানের মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখানে কোনটা আমরা নিতে চাই? ইউ ক্যানট ডু দিস ইন হোম, আর এটা হলো অ্যাট হোম আর ইন ইউর হোম, রাইট। 2 নাম্বারটা এটা ঠিক না, হয় অ্যাট হোম বলবো নাহলে ইন ইউর হোম বলবো। ইন বললে অবশ্যই আগে একটা পজিটিভ বা কিছু একটা বসাইতে হবে। সো হয় অ্যাট হোম শুদ্ধ নাহলে ইন ইউর হোম শুদ্ধ, শুধু ইন হোম কখনো হবে না, ইন হোম হবে না, হয় ইন ইউর হোম হবে নাহলে অ্যাট হোম হবে। সো আমরা যদি ভুলে যাই তাহলে আমরা
এটা হচ্ছে মনে রাখবে, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম। সো রেসলিং মধ্যে তোমাদের অনেকের, মাসুমের খুব ফেভারিট তাই না? মাসুম রেসলিং দেখে রেগুলার। রেসলিং খেলো কিনা মাসুম তুমি? তা আমরা একসময় খুব ফ্যান ছিলাম রেসলিং এর, মানে খুব মনোযোগ সহ রেসলিং দেখতাম, মানে রেসলিং না দেখলে তো তোমার খুব ওই সপ্তাহের খুব তোমার শনিবার 21 টিভিতে দেখাতো সন্ধ্যা 7টায় রেসলিং। তা আমি যেদিন থেকে শুনছি রেসলিংটা অভিনয়, ওদিন পর থেকে আর ভালো লাগে না। তো এটা শুনতে আমি অবশ্য তখন সন্দ্বীপ থেকে চিরং চলে আসছি। তো একদিন যেরকম একদিন জায়গায় খুব মনোযোগ সহকারে রেসলিং দেখতেছি, তারপরে একজন বললো, এই তুমি জানো এগুলো যে সঠিক না? আমি তো ওর কথা, আমি তর্ক লেগে গেছি, আমি আপনি চামা মারেন কেন? পরে অনেকে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে ঘটনাটা কি, বললো না এটা হলো স্ক্রিপ্টেড। এটা তো এরপর থেকে রেসলিং কোনোদিন আর দেখি নাই। এটা আগে খুব মানে রেগুলার রেসলিং দেখতাম, ভালো লাগতো খুবই। তা আসলে বাড়িতে বুঝাতে আমরা হচ্ছে তোমার অ্যাট হোম ইউজ করতে পারবো, অথবা ইন মাই হোম বা ইন ইউর হোম এরকম ইউজ করতে পারবো, কিন্তু শুধু ইন ইউজ করা যাবে না, শুধু ইন ইউজ করা যাবে না। আজকে জানলা রেসলিং, আচ্ছা। সো বাসের অনেকগুলো জেলা আছে, এই ব্রাউনবাড়িয়ার কেউ আছে এখানের মধ্যে? ব্রাউনবাড়িয়ার কেউ আছে কিনা? বিবাড়িয়ার কেউ আছে? কি আছে বিবাড়িয়ার? Okay. মিতালি আছে, হ্যাঁ। ইমরান আছে। So, বিবাড়িয়ার ওইখানের মধ্যে মানে সবার খুব রেসলিংটাকে পছন্দ তাই না? রাইট। আসলে এখন আমরা একটু অ্যারাইভেট, আমিনুল আছো, ওকে। এই মাইক্রোফোনটা অফ করে দাও। ওকে, সো আমরা এখন দেখবো যে পৌঁছা অর্থে অ্যারাইভেট এবং রিচ দুটো আমরা ইউজ করি। রিচের সাথে কিন্তু কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। অ্যারাইভের সাথে অ্যাট আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব টিএম করে ফেলতে হবে। টিএম মানে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। অ্যারাইভেট এবং রিচ কয়েকবার রিডিং করলে তোমার ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দিস স্টেশন, ছোট স্থানের আগে অ্যাট বসছে, বড় জায়গায় সেজন্য এখানে ইন বসছে। তো পৌঁছা অর্থে আমরা সেখানে অ্যাট বা ইন ইউজ করতে পারবো, কিন্তু রিচ হলে তখন এখানে কিছু হবে না। রিচড অ্যাট দ্য এয়ারপোর্ট বা রিচড ইন দ্য এয়ারপোর্ট এরকম কিছু হবে না। আই রিচড এয়ারপোর্ট। সো রিচের পরে এখানে কোনো প্রিপোজিশন বসবে না, রিচের পরে নো প্রিপোজিশন। বাট অ্যারাইভের সাথে তুমি প্রিপোজিশন বসাতে পারবা। এখন হচ্ছে প্রিপোজিশন অফ ট্রান্সপোর্ট। তোমার আমরা কি কি প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি? তো যে সকল যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় তাদের আগে অন বসবে। তবে তোমার ইউজুয়ালি তোমার বাসের মধ্যে হাঁটাহাঁটি করা যায়, তো তোমার বাসের মধ্যে অন বসে। তো এইখানে আবার তোমার হাঁটাহাঁটি করা যাবে কিনা আমরা জানি না, যাই হোক। আর যে সকল যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় না তাদের আগে, মানে ইউজুয়ালি বাসের মধ্যে অন বসে হাঁটাহাঁটি করা যায়, হ্যাঁ, বাংলাদেশের বাসের মধ্যে ওরা যদি জানতো গ্রামারটা ওরা চেঞ্জ করে দিত রুলসটা, এখন ওরা জানে না, ওরা পাবলিক দেখে না আমাদের। তো যেগুলো হাঁটাহাঁটি করা যায় না তাদের আগে ইন বসে, যেমন ইন কার, ইন এ ট্যাক্সি, তারপরে ইন এ হেলিকপ্টার। এগুলোর মধ্যে তুমি হাঁটাহাঁটি করতে পারবে না, হাঁটাহাঁটি করাটা খুব রিস্কি হবে, এগুলোর আগে ইন বসবে। সো ইন কার, ইন ট্যাক্সি এবং ইন এ হেলিকপ্টার, এগুলো হাঁটাহাঁটি করা যায় না। তুমি কখনো দেখবো যে বাই আছে এগুলো, যে হি কেম হিয়ার বাই বাস, আই ওয়েন্ট সিলেট বাই ট্রেন। ভ্রমণ করা অর্থে বা যানবাহন ভ্রমণ বোঝাতে সেক্ষেত্রে আমরা বলি না জানি বাই বোট, আমাদের খুবই পছন্দের একটা প্যারাগ্রাফ ছিল, এসে ছিল তাই না, জানি বাই বোট, জানি বাই বাস, জানি বাই ট্রেন। যানবাহন ভ্রমণ বোঝাতে সেক্ষেত্রে তোমার বাই বাস বা বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট এগুলো বসতে পারে। এখন আসো তোমার হাঁটা অর্থে বা সাইকেল চালানো, আরোহণ করা। সো হি কেম অন ফুট, সে পায়ে হাঁটে আসছে অথবা সে সাইকেল চালায় আসছে, এগুলো হচ্ছে অন। সো সাইকেল, ফুট, হর্সব্যাক এগুলোর আগে অন বলবে। আরোহণ করা, তুমি নিজের পায়ে নিজে তো আরোহণ করতেছো তাই না, নিজের পায়ে নিজে আরোহণ করতেছো, এগুলো হচ্ছে অন বসবে। সো প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস ওয়েন্ট অন এ হর্সব্যাক রাইডিং ডেট, ওরা হচ্ছে হর্সব্যাক রাইডিং ডেটে গিয়েছিল অন, হ্যাঁ, হর্সব্যাক অন। সো দিস ইজ নট আ হর্সব্যাক, এটা হর্সব্যাক না, ওরা এখানে ফান করে, যদিও এখানে অনেক
দুর্ঘটনা ঘটে, তোমরা আবার কেউ ট্রাই করো না এগুলা। মেয়েরা দেখে কয় প্রিয়াঙ্কা তো ওর জামার এখানে চড়ছে, কথা আমি তোমার এখানে চড়ি, পরে দেখা গেল এখানে মেরুদণ্ড ভাঙে ফেলবে, পরে দেখা গেল ওখানে বেডের মধ্যে শুয়ে থাকবে, রিস্কি একটা কাজ হয়ে যাবে। ওকে, সো দ্য গার্ল ফেল, বলো তো এখন এতক্ষণ পড়াইছি যে এখানে কি বসবে? ও সাইকেল চালা দিয়েছিল, ওখানে এসে পড়ে গেছে ওখান থেকে, ফেল অফ, রাইট। সো কোনো যানবাহন থেকে যদি পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেটা হচ্ছে ফেল অফ, ফেল অফ দ্য বাইক, ফেল অফ দ্য বাস, সো বাস থেকে পড়ে গেছে, এটা হলো ফেল অফ। অ্যাট লন্ডন এবং ইন লন্ডন, তো লন্ডন একটা বড় শহর, হি লিভস ইন লন্ডন। অ্যাট কখন বসবে? তুমি যাইতেছো এক জায়গায়, এখন তুমি এয়ারপোর্টে থামছো লন্ডনের মধ্যে, ছোট্ট একটা জায়গায় লন্ডন, তুমি হচ্ছে পুরো লন্ডন শহরের মধ্যে নাও নাই, তুমি এয়ারপোর্টের মধ্যে অল্প একটু জায়গার মধ্যে থামছো, তাই না? এয়ারপোর্টে থামছো, হি স্টপ অ্যাট লন্ডন অন দ্য ওয়ে টু নিউ ইয়র্ক। সো জার্নি করার সময় কোনো শহর থেকে যাওয়ার সময় যদি যাত্রা বিরতি বোঝে, সেখানে ইউজুয়ালি অ্যাট বসে, হি স্টপড অ্যাট লন্ডন। যেমন এখানে দেখা যাচ্ছে যে তোমার উসেন বোল্ট, ও এখানে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে সে দেখা যাচ্ছে এখানে সে যাত্রা বিরতি নিচ্ছে। মেড অফ এবং মেড ফ্রম, কখন মেড অফ বসবে, কখন মেড ফ্রম বসবে? দিস টেবিল, এখানে কোনটা বসাতে চাও? দিস টেবিল ইজ মেড অফ মেড ফ্রম উড। এক নাম্বারটাতে কি বসাতে চাও? অফ বসাতে চাও, ওকে, মেড অফ উড। আর দ্য পেপার ইজ মেড ফ্রম উড। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কোনো কিছু তৈরির পর উপাদানটা যদি দেখা যায়, তাহলে মেড অফ বসবে। এখন তুমি টেবিলটা যে বানাইছো কাঠ দিয়া, কাঠটা দেখা যাইতেছে, তাই না? সেই জন্য মেড অফ। আর তুমি কাঠ দিয়ে যে কাগজ বানাইছো, তুমি কাঠ কি দেখা যাইতেছে? দেখা যাইতেছে না, এটা হচ্ছে মেড ফ্রম। তাহলে দেখা না গেলে এটা হচ্ছে ফ্রম, আর দেখা গেলে এটা হচ্ছে মেড অফ। This table is made of wood. আর এখানে the paper is made from wood or bamboo. তো আমাদের সাইফুল ভাই হচ্ছে যে, তাহলে সাইফুল ভাইয়ের মন কি দিয়ে তৈরি? মাই হার্ট ইজ নট মেড ফ্রম স্টোন। সাইফুল ভাই, তোমার হৃদয় যেহেতু তোমার এটা যে পাথর দিয়ে তৈরি, নিশ্চয়ই এটা তুমি তো দেখতে পাইতেছো না, তাই না? সাইফুল ভাই বলছে মন আমার পাথর তো নয়। হ্যাঁ, সাইফুল ভাই খুবই দুঃখ পাওয়ার পরে ও এই গানটা গাইতেছিল, পরে আমি তখন স্লাইড বানাচ্ছিলাম, পরে আমি ভাবলাম যে আমার খালতো ভাই সে ওই স্লাইড বানানোর সময় সাথে ছিল, তখন সে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসেছিলাম সাথে, তোমাকে একটা এক্সাম্পল দিলাম আমি। ওর হার্টটা আসলে স্টোন দিয়ে তৈরি না হইলো, কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে না, তাই না? সেই জন্য আমরা ফ্রম ইউজ করলাম, মাই হার্ট ইজ নট মেড ফ্রম স্টোন। ওকে, আচ্ছা সাইফুল ভাই সান্ত্বনা দিচ্ছে, রাফিল ভাই আমরা এখন চলো, আমরা হচ্ছে যে কোনো কিছু তৈরির পরে উপাদানটি দেখা না গেলে সেটা হচ্ছে মেড ফ্রম বসবে। মেক আউট, সো আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে। তো তুমি কি বলতেছো আমি তো বুঝতেছি না, কয়েকটা পরিষ্কার করি বলো কি বলতেছো, আমি এটা বুঝতেছি না। মেক আউট অর্থ আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারার অর্থ মেক আউট। ওকে, এটা মেক আউট, তবে এটা এখন করাটা ঠিক হবে না, বিয়ে শাদী করার পরে করাটা ঠিক হবে। এখন আসো মেড আপ অফ। মেড আপ অফ এটা মানে গঠিত হওয়া, কনসিস্ট অফ। মেড আপ অফ মানে গঠিত হওয়া, কোন উপাদান দিয়ে গঠিত হওয়া। সো এখানে তোমার জিওনা সানা নামক এক ভদ্রলোক, ওর ফ্যামিলি ইজ মেড আপ অফ 181 মেম্বার্স। এরা সবাই হচ্ছে এই ভদ্রলোকের পরিবার। এখানে ওনার ওয়াইফ আছে অনেকগুলো, ওনার ওয়াইফ, ওনার ছেলে আছে, নাতিপুতি এখানে অনেক আছে এখানের মধ্যে। সো ইজ দ্য ওনার অফ দ্য লার্জেস্ট ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড। মেম্বারে দাঁড়ানো উচিত না? ওকে, উনি অলরেডি গিনেস বুকে নাম লেখানো, সম্ভবত 39 বা এরকম, নট শিওর কয়জন ওয়াইফ আছে। কোন উপাদান দ্বারা গঠিত বুঝালে মেড আপ অফ এটা বসে। সো মেড ইন, সো ওয়ালটন ফোন ইজ মেড ইন বাংলাদেশ। ওয়ালটন ফোন হচ্ছে বাংলাদেশে তৈরি। কোন স্থানে তৈরি বুঝালে এবং সালের নামের আগেও তাইলে ইন বসবে। এখন আসো, তোমার লোকটা তোমার হচ্ছে নিজের বৌদি চিনতো না, না না চিনবে না কেন, অবশ্যই চিনতো।
অ্যাট আর ইন লোকটা হচ্ছে তার কাজে খুব নিমগ্ন, খুব মানে মনোযোগ সহকারে সে কাজ করতেছে। অ্যাবজর্ব অ্যাট আর অ্যাবজর্ব ইন। সো কাজে নিমগ্ন যদি বোঝাই, সরি আমার এইখানের মধ্যে ঘটনা ঘটলো, আর ফোন পাইতেছে না কেন, সুতনি কেন আসলো, ওহো। আচ্ছা যাই হোক, আমার এখানের মধ্যে এটা অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। ওকে, অ্যাবজর্ব ইন অর্থ হলো নিমগ্ন থাকা। হ্যাঁ, অ্যাবজর্ব অ্যাড বলে কিছু নেই। এখন আসো তোমার আমরা অন ফুট এবং ইন বেয়ার ফুট নিয়ে কথাবার্তা বলি। এখন যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু সবগুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব টিএম করে ফেলতে হবে, ঠাটা মুখস্থ করতে হবে। অন ফুট, অন ফুট, যে মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। সো আমার বন্ধু সবসময় বাসায় পায়ে হাঁটতে যায়। তো পায়ে হাঁটতে হলো অন ফুট, আমরা অলরেডি বলছিলাম একবার অন। হ্যাঁ, 43তে আসছে না? আচ্ছা, এগুলো সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর খালি পায়ে হচ্ছে ইন বেয়ার ফুট, খালি পায়ে হচ্ছে ইন বেয়ার ফুট। তো উই শুড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট। সো যদিও ওরা হচ্ছে তোমার শহীদ মিনার বেয়ার ফুটে যায় না, ওরা খুবই দুষ্ট লোক, ওরা, আমরা ওদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। তাহলে আমরা মনে রাখবো যে পায়ে হেঁটে গেলে অন ফুট, আর খালি পায়ে মানে হচ্ছে ইন বেয়ার ফুট। আশা করি মনে থাকবে। এখন আসো, উনি হচ্ছে তোমার পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। তো বদি ভাই ডিলস ইন অর উইথ ইয়াবা। বদি ভাই হচ্ছে ইয়াবা নিয়ে ব্যবসা করে। সো এখানে যারা কক্সবাজারে আছো তোমরা সবাই বদি ভাইকে চিনো, অনেক ভালো একটা মানুষ। তো বদি ভাই ডিলস ইন অর উইথ ইয়াবা। সো ডিলস ইন ইয়াবা, বদি ভাই হচ্ছে ইয়াবার ব্যবসা করে। হি ডিলস ইন ইয়াবা। বাট তুমি বদিবের কাছে যদি তুমি ইয়াবা যদি কিনতে যাও, তাহলে বদিবা তোমার সাথে প্রচন্ড ভালো ব্যবহার করবে, উনি খুবই ভালো লোক। সো হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার। তাহলে ডিলস ওয়েল মানে, ডিলস উইথ মানে হলো আচরণ করা, আচরণ করা, তাহলে সে ভালো আচরণ করে। ডিলস উইথ মানে আচরণ করা, আর ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। সো বদিবা হচ্ছে যে ব্যবসা করে ইয়াবার। সো ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ অর্থ আচরণ করা, বিহেভ। ওকে, এখন আসো যে গর্ব করা, এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা দুটো বলতে পারি, হয় বলবো টেক প্রাইড ইন, আর যদি বলি শুধু প্রাইড তখন প্রাইড অন হয়ে যাবে, তখন আর প্রাইড ইন হবে না। ইন বললে তখন টেক হবে, টেক প্রাইড ইন, অথবা প্রাইড অন। যেমন আমরা যদি বলি টেক প্রাইড ইন ইউর সেলফ, নিজেকে নিয়ে তুমি গর্বিত হও, বি ইউর ওন পার্সন, তুমি তোমার কি নিজের হও। আমি তোমাদের সবসময় যেটা বলি যে তুমি একজনের জন্য কখনো তোমার মানে জীবন ধারণ করো না, তুমি তোমার নিজের জন্য জীবন ধারণ করো। তো তোমার একটা জীবন, তোমার যা যা ভালো লাগে তুমি তাই করো। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া কিসে পড়বো বা কোন সাবজেক্টে পড়বো, আমি যদি একটা কথা জিজ্ঞেস করি যে আমি যে সাবজেক্টে পড়বো ওটাতে কেরিয়ার করলে টাকা পয়সা পাওয়া যাবে কিনা, 10 বছর পরে যেমন ডক্টর জিজ্ঞেস করে ভাই সার্জারিতে পড়বো না ওটাতে পড়বো, বা কোনটাতে 10 বছর পরে খুব মার্কেট খুব ভালো হবে, আমি বললাম মার্কেট নিয়ে চিন্তা করে কোনো কিছু করা যাবে না। লিসনিং হার্ড, তোমার কি ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে ওটাই করো। কারণ তুমি মনে করছো 10 বছর পরে টাকা পয়সা আর্ন হবে ওই সাবজেক্টে পড়লে, তো তুমি হয়তো আর্ন করলা, করার পর তুমি ভালো লাগতেছে না জিনিসটা, তো যে জিনিসটা ভালো লাগতেছে না সেটা নিয়ে তুমি কখনো জীবন ধারণ করতে পারবে না। সেজন্য অলওয়েজ যেটা ভালো লাগে সেটাই করো। সো আমরা প্রাইড দিয়ে যদি বলি সে বউর জন্য নাকি বিসিএস হওয়া যায়। আচ্ছা, কিনিহালের কি বউকে উৎসাহ দিচ্ছে বিসিএস হওয়ার জন্য? সে প্রাইডেড হারসেলফ অন, সো প্রাইড অন। হ্যাঁ, যখন প্রাইড বলবো তখন প্রাইড অন বলবো, আর যখন টেক থাকবে তখন ইন, টেক প্রাইড ইন। ওকে, আশা করি মনে থাকবে। এখন আসো, আমরা হচ্ছে কলম দিয়ে লিখি, উই রাইট উইথ আ পেন, এবং আমরা কালিতে লিখি উই রাইট ইন ইঙ্ক। উইথ ইঙ্ক হবে না, উই রাইট উইথ ইঙ্ক হবে না, তুমি কি কালি হাতে নিতেছো? উই রাইট ইন ইঙ্ক এবং উই রাইট উইথ আ পেন। ওকে, সো অ্যাটেন্ড অন, অ্যাটেন্ড অন অর্থ সেবা করা। সো নার্সেস অ্যাটেন্ড
অন পেশেন্টস। সো এরকম নার্স থাকলে নিশ্চয় অনেকে হাসপাতালে ভর্তি হতে ইচ্ছা করবে, তাই না? অনেক ভালো নার্স, অনেকের ইচ্ছা হচ্ছে যে, হ্যাঁ নার্সের ইচ্ছা করতেছে, মানে যেন হাসপাতালে ভর্তি ইচ্ছা ইচ্ছা করতেছে না। ওকে, নার্সেস অ্যাটেন্ড অন পেশেন্ট। তো আবার এরকম টিচার থাকলে আবার তুমি আবার টিচারের দিকে মনোযোগ চলে যাবে বেশি বেশি। টিচার বলতেছে প্লিজ অ্যাটেন্ড টু মাই লেকচার। আমার দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, তুমি আমার লেকচারের দিকে মনোযোগ দাও। সো অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেয়া। ওকে, টিচারের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখন আসো অ্যাবাউন্ট, ইন এবং উইথ। তো এগুলো হচ্ছে আমি বলবো তুমি মুখস্থ করো না প্লিজ, তুমি কয়েকবার রিডিং করবা, জাস্ট রিডিং করবা, অর্থ বুঝে বুঝে রিডিং করবা, অর্থ বুঝে বুঝে রিডিং করবা। রিডিং করে দেখবা তুমি, তোমার এটা রিফ্লেক্স হয়ে যাবে, তুমি বুঝবা এটা দিয়ে। দি পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ। সো পুকুরটা হচ্ছে মাছে ভরপুর, আর ফিশ অ্যাবাউন্ডস ইন দা পন্ড, পুকুরে প্রচুর মাছ আছে। সো পুকুরে প্রচুর মাছ আছে আর পুকুরটা মাছে ভরপুর। তুমি কয়েকবার রিডিং পড়বা, রিডিং পড়ে দেখবে তোমার এটা একদম মনে থাকবে নিশ্চিত। দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ এবং ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড। তুমি রুলস ফুলস মুখস্থ করো না, মুখস্থ করলে এগুলো মনে থাকবে না এগুলো। সো রিডিং করবা কয়েকবার করে, কয়েকবার রিডিং করো। তো স্থানের নাম যদি তোমার আগে থাকে ইউজুয়ালি তখন উইথ, এবং স্থানটা যদি পরে থাকে তখন হচ্ছে ইন। ওকে, এখন আসো। সো নাফিসা ও আবেগী হয়ে গেছে এখন। তো নাফিসা এখন ও বলতেছে যে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। সো টেক কেয়ার অফ মানে হচ্ছে যে যত্ন নেয়া। টেক কেয়ার অফ, কেয়ার সাথে যখন অফ বসবে তখন হচ্ছে যে তুমি নিজের খেয়াল রাখো বা যত্ন নিও, তাই না? এরকম খুব রোমান্টিক সিনারি এরকম তোমার প্রযোজনা হয়। তো এগুলো আবার বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পরে সাধারণত এগুলা মানে ইয়ে হয়ে যায়, চলে যায় আর কি এগুলো। এখন আসো, বিয়ের পরে হচ্ছে তোমার আবার এরকম ঘটনা ঘটে আর কি। দেখো বিয়ের আগে ছিল তোমার নিজের প্রতি খেয়াল রেখো, আর বিয়ের পরে যে অবস্থা তুমি চিন্তা করো, হি ডাজ নট কেয়ার ফর হিজ ওয়াইফ। সে স্ত্রীর দিকে গ্রাহ্য করতেছে না। স্ত্রী ওর বউ মন খারাপ করে আর দিকে তাকায় আছে, সে দিক দিয়া মোবাইল টিপতেছে, কিন দিয়া সে কি জানি করতেছে ফোনের মধ্যে। এটাগুলো খুবই আসলে দুঃখজনক এগুলো জাতির জন্য। সো এখন আসো, তোমার এই যে চেয়ার দেখা যাচ্ছে, তো রিয়েলিটি না, মিতালি এটা বুঝতেছে, মিতালি মানে ম্যারিড, ও রিয়েলিটি বুঝতেছে বিষয়টা। আচ্ছা, তো এখানে এই চেয়ারগুলো হাতলওয়ালা চেয়ার, তাই না? তাহলে চেয়ারের ভিতরে একদম ঢুকি একদম হাতলের মধ্যে বসবে এখানে আমাদের, তার মানে সিট ইন এন আরাম চেয়ার, মানে একদম হাতলের মধ্যে বসে গেছে এরকম। এই দেখছে একটা টাওয়াল আছে, তাই না? এই যে অনেক বড় টাওয়াল আছে। এই তোমরা জানো কিনা যে চেয়ারের মধ্যে টাওয়াল দেওয়া হয় কেন? জানো কেউ? যেটা হচ্ছে তোমার ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে ওরা প্রথম ওরা অফিস সিস্টেম চালু করলো, অফিসার সিস্টেম চালু করলো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো তখন আগে তো শুধু ছিল ওরাই অফিসার ছিল, ব্রিটিশ অফিসার ছিল, তো ওরা চালু করলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ওটার মাধ্যমে ভারতীয়রা অফিসার হইতে লাগলো। তো ভারতীয়রা যখন অফিসার হইতে লাগলো, ভারতীয়রা তো তোমার চুলে তেল দেয়, একদম ধরো এই যে জুলফি দিয়া তেল বায়া বায়া পরে, সরিষার তেল লাগায় অফিসার যায়। যারা অবিবাহিত ওদের মা তেল লাগাই দেয় জুলফি দিয়ে দিয়ে পরে, আর যারা বিবাহিত ওদের বউ চুলের মধ্যে তেল লাগাই দেয়, একদম সরিষার তেল জুলফি দিয়ে বায়া বায়া পরে। এত তেল দিত তারা। তো এখন এত তেল দিয়ে যখন সে চেয়ারে হেলান দিবে, তখন কি হবে, চেয়ারের মধ্যে দেখেন মধ্যে তোমার তেল লেগে যায়, জিনিসটা অসুন্দর হয়ে যায়, এটা তো ধোয়া যাচ্ছে না এটা, চেয়ার ধুবে কিভাবে? ব্রিটিশের চিন্তা করলো, ওরা তো ভদ্র জাতীয়, চিন্তা করলো অফিসারকে তো বলা যায় না যে তোমরা এরকম চুলে তেল দিও না, এটা বলা যায় না। তখন এরকম যে কোম্পানির থেকেই তোমার মানে রানী সরকার থেকেই বলা হলো অফিসারের চেয়ারে টাওয়াল দিতে হবে এরকম। সেরকম সরকার থেকে বাজার দিলে অফিসারের চেয়ারে টাওয়াল দিতে হবে। এরপর সিস্টেম চালু হয়ে গেল, সব অফিসারের চেয়ারে দেখবা টাওয়াল। তুমি যদি কোনো অফিসে যাও, তুমি যদি বুঝতে না পারো কোনটা অফিসার চেয়ার, বুঝবে যেখানে টাওয়াল দেয়া এটা অফিসার বসে এখানের মধ্যে, টাওয়াল দেওয়াটা অফিসার বসবে, যে টাওয়াল না ওখানের মধ্যে তুমি সুন্দর করে বসে যাবো। হ্যাঁ, সবসময় এটা খেয়াল রাখতে হবে এখানের মধ্যে। হ্যাঁ, এটাই ঘটনা আসলে। সেইটা আমাদের খুব অবমাননাকর একটা ব্যাপার। হুম, হ্যাঁ। তো এখন আসো, এই এই চেয়ারের মধ্যে আবার তোমার হচ্ছে কোনো কি নাই, হাতল নাই। তো এটা হলো সি সেট অন এ চেয়ার, এখানে সে চেয়ারের উপরে বসে আছে, এখানে একদম হাতলের মধ্যে এরকম ওইভাবে বসার কোনো সিস্টেম নাই। এখন আসো ইন ক্যাশ এবং বাই চেক। তুমি যদি বিলটা যদি তুমি ক্যাশে দাও, রিয়াল বলছো লোকাল বাসের চেয়ার, হ্যাঁ লোকাল বাসের ইন, হ্যাঁ ইন। লোকাল অন মানে তুমি ওই যে দেখো যে তোমার
টেলিভিশনে যে উপস্থাপনা করে দেখানো, যে ক্রিকেটের 15 মিনিট গ্যাপে দেখানো, যে উঁচা উঁচা চেয়ার কতগুলোর মধ্যে বসে থাকে, যে হাতল টাতল নাই, যে উঁচা উঁচা, দেখো না ওগুলা? হ্যাঁ। সো হি পেড দ্য বিল ইন ক্যাশ, হ্যাঁ, সে হচ্ছে যে নগদে দিছে। আর শি পেড দ্য স্যালারি ইন চেক, বলে কিছু হবে না, বাই চেক। তো চেকে দিলে বাই চেক, চেক দ্বারা দিছে, আর ক্যাশে দিলে ইন ক্যাশ। হ্যাঁ, এগুলো কয়েকবার করে রিডিং পড়বা, রিডিং পড়তে পড়তে দেখবা যে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, এবং তুমি দেখলে বুঝবে হ্যাঁ এটা ইন ক্যাশ হবে, এটা বাই চেক হবে, মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, মুখস্থ করা যাবে না। এনাশো, আমরা যখন বলি যে সে কোনো কিছুতে সক্ষম, এবল বললে টু, আর কেপাবল বললে অফ, কেপাবল অফ। সচিবরা ছাড়া টাওয়ালের চেয়ারে বসবে না। হ্যাঁ, সচিব ওই অফিসার, ওই যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার আছে না, ইন্ডিয়ান সিভিল সার্ভিস মানে বিসিএস ক্যাডার যারা, ওরা হচ্ছে যে এরকম টাওয়ালা চেয়ারে বসতো, ওরাই মাথার মধ্যে প্রচুর তেল দিত, কারণ হচ্ছে তোমার যত বেশি তেল দিবে তত বেশি ভদ্র, এটা বোঝানো হয়তো। আমরা ছোটবেলায় স্কুলে তো প্রচুর তেল দিয়ে যেতাম, তো এখন তো অবশ্যই বাচ্চাদের তেল দেওয়া হয় না মাথায়, আমার আম্মা সবসময় প্রচুর তেল টেল দিয়ে দিত, এবং জুলফি দিয়ে বায়া বায়া করতো। স্টার্ট গুলো দিয়ে দেবে, হ্যাঁ স্টার্ট তো পড়বাই, তুমি কাউত গুলো খেলবা, সো ইনশাল্লাহ অনেক আইডিয়া হয়ে যাবে। এখানে আসো, গার্ড এগেনস্ট এবং গার্ড ফ্রম। বাক্যটা আগে পড়বা, অর্থটা বুঝবা, অর্থ বুঝে নিজে নিজে চিন্তা করবা, এটা মাথার মধ্যে ঢুকানোর জন্য, জাস্ট অভ্যাস হয়ে যাবে। কিন্তু প্লিজ নিয়ম টিম মুখস্থ করবা না। ইউ শুড গার্ড এগেনস্ট মিস্টেক্স, তোমার মিস্টেকের ব্যাপারে সচেতন থাকা উচিত বা সতর্ক থাকা উচিত। ইউ শুড গার্ড এগেনস্ট মিস্টেক। এখন তুমি যদি বাংলার মতো করে যদি পড়াও, তোমাকে মিস্টেক হতে সতর্ক থাকা উচিত, তো ইউ শুড গার্ড ফ্রম মিস্টেক, এরকম হয়ে যাবে। হ্যাঁ, তুমি সো বাংলাদেশে তালগুলো না পাকায় তুমি ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাও। ইউ শুড গার্ড এগেনস্ট মিস্টেক্স, কয়েকবার করি তুমি লাউডলি কয়েকবার রিডিং করবা। তো আমরা দেখি মাঝে মধ্যে তোমার নায়কদেরকে অনেক সময় ভিলেন অ্যাটাক দেয়, তো নায়ককে যখন ভিলেন অ্যাটাক দেয় তখন নায়িকা যায় ভিলেনকে, সরি ভিলেনকে না, তোমার হচ্ছে যে নায়ককে ভিলেনের হাত থেকে রক্ষা করতেছে। সো শি গার্ডেড দ্য ম্যান ফ্রম ডেঞ্জার। সো এই গার্ডেড ফ্রম অর্থ হচ্ছে যে কাউকে রক্ষা করা, কাউকে বাঁচানো, রক্ষা করা। এটা হচ্ছে যে গার্ড এগেইনস্ট মানে সতর্ক থাকা, এটা হলো কাউকে রক্ষা করা। একজন নায়ক ডেঞ্জারে পড়ছিল, পরে নায়িকা ওকে, নায়ক বাঁচাও করে চিৎকার দিছে, যখন বাঁচা করে চিৎকার দিল নায়ক, তো নায়িকা গিয়ে ওকে ওখান থেকে বাঁচায় নিয়ে আসছে। মানে দিন তো পাল্টাছে তাই না, আগে তো তোমার হচ্ছে যে যেটা ছিল নায়িকা বাঁচাও বলে চিৎকার দিত, তখন নায়ক বাঁচাইতো, এখন হচ্ছে যে নায়ক হচ্ছে তোমার বাঁচা বলে চিৎকার মেরে নায়ক করে বাঁচাই। এখন আসলে ডাই দিয়ে আমরা একটু কথা বলি। সো ডাই অফ মানে হচ্ছে রোগী মারা যাওয়া, ডাই ফ্রম অর্থ হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া, যেমন ডাই অফ ডায়রিয়া, ডাই অফ কলেরা, ডাই অফ ম্যালেরিয়া। রোগী মারা যাওয়া ডাই অফ। ডাই ফ্রম মানে অতিরিক্ত কোনো কিছু, যেমন ডাই ফ্রম ওভার ইটিং, যে বেশি খাইতে খাইতে মারা গেছে গা। ডাই ফ্রম হ্যাভি অ্যালকোহল, এরকম। ডাই ফ্রম হ্যাভি এক্সারসাইজ, অতিরিক্ত কোনো কিছু করে মারা যাওয়া। ডাই বাই মানে দুর্ঘটনায় মারা যাওয়া। হ্যাঁ, ডাই বাই তোমার হচ্ছে অ্যাক্সিডেন্ট। ডাইফ্রম তো ভালো কাজের জন্য মারা যাওয়া। হ্যাঁ, প্রেমের জন্য ডাইফ্রম হবে। আচ্ছা, আমি যদি তোমার অতিরিক্ত প্রেম হয় তাহলে ডাইফ্রম হতে পারে। ডাইফর এটা হচ্ছে দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য, এরকম যদি কোনো কিছু হয় তখন ডাইফর, শহীদ হওয়া, রাইট। আর হি ডাইড ইন 1995, ও 1995-এ একদম সে শান্তিতে মরে গেছে, সো এটা হচ্ছে ডাই ইন। তো এখানে একটা কথা বলি, তুমি পত্রিকার অনেক কিছুর মধ্যেই তুমি হচ্ছে অনেক কিছু মিল পাবা না গ্রামাটিক্যাল। আমি সবসময় একটা কথা বলি যে দুই ধরনের ইংলিশ আছে, একটা হলো ফর্মাল ইংলিশ, একটা হলো আমাদের কনভারসেশনাল অথবা ইনফর্মাল ইংলিশ। হ্যাঁ, সো তুমি প্রচুর জায়গা পাবা যে তুমি ডয়চে ভেলে অনেক ভালো ভালো নিউজ পেপার পাবা ডাই ফ্রম কোভিড-19, প্রচুর পাবা তুমি ডাই ফ্রম কোভিড-19 পাবা, তুমি সার্চ দিয়া গুগলে দেখবা যে প্রচুর জায়গায় ডাই ফ্রম কোভিড-19 লেখা। তো এটা ফর্মাল ইংলিশ, গ্রামাটিক্যালি ইনকারেক্ট, বাট তুমি প্রচুর দেখবা, তুমি প্রচুর পত্রিকা অনেক নামই নেই, ফোর্স ম্যাগাজিনে দেখবা ডাই ফ্রম, তারপরে তুমি অনেক জায়গায় দেখবা ডাই ফ্রম। বাংলাদেশেও তোমার অনেক পত্রিকার মধ্যে ডাই ফ্রম ইউজ করে, বাট এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে, তোমার কারেক্ট হবে ডাই অফ। সাংবাদিকরা যেটা বলে সবসময় যেটা রাইট হবে সেটা এমন না, পত্রিকাতে লিখলেই সেটা কারেক্ট এমন না। এখন আসো অ্যাগ্রি উইথ, অন এবং টু। অ্যাগ্রির সাথে উইথ, অ্যাগ্রির সাথে শান্তি মানে ঘুমের মধ্যে মারা যাওয়া না, মানে নর্মালি অন্য এই ধরনের কিছু হয় না আর কি, এগুলো কোনো কিছু হয় না আর কি। যেমন ডাইন ধরো মারা গেছে আর কি এমনিতে,
শান্তিতে নিশ্চয়ই তোমার হচ্ছে যে মারা যায় না। ওকে, মানে আজকাল যখন চেপে ধরছে তখন তো সে শান্তিতে থাকার কথা না, তখন তো নিশ্চয়ই ওর কষ্ট হচ্ছিল। তা সে অ্যাগ্রি অন এবং অ্যাগ্রি টু, কখন কোনটা বসাবো? ব্যক্তির সাথে হলে অ্যাগ্রি উইথ, আর কোনো বিষয়ের সাথে একমত হলে অ্যাগ্রি অন, যে অ্যাগ্রি অন কোন একটা টপিকের সাথে, অ্যাগ্রি অন টার্মস এন্ড কন্ডিশন, এগুলো হচ্ছে অ্যাগ্রি অন। আর জাহিদ বলছে ডাই ফর, ভালোবাসার জন্য। আচ্ছা ঠিক আছে, জাহিদের ওটা ভালো কাজ হলে ভালোই। সো কোন প্রস্তাবের সাথে একমত হওয়া, এটা হলে অ্যাগ্রি টু। হ্যাঁ, এটা হচ্ছে কোন প্রস্তাবের সাথে যদি একমত হওয়া বোঝায়। তো আসো এইখানে তাহলে কোনটা হবে? তো এখানে তোমার ছেলেটাকে তোমার হচ্ছে যে সে একটা প্রস্তাব দিছে, প্রেমের প্রস্তাব, ছেলেটা প্রত্যাখ্যান করতে, পরে ছেলেটাকে সে কিডন্যাপ করে জোর করে বিয়ে করে ফেলছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তোমার আন্তর্জাতিক ছেলে সম্প্রদায়ের পক্ষ থেকে। দ্য বয় ডিডেন্ট এগ্রি, আমরা বলছিলাম যে কোনো প্রস্তাবের সাথে একমত হলে এগ্রি টু, কোনো প্রস্তাবের সাথে। সো দ্য বয় ডিডেন্ট এগ্রি টু হার প্রপোজাল, এই ধরনের অনৈতিক প্রস্তাব সে ছেলেটাকে দিয়েছে, এটা আসলে ঠিক হয় না, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষী মেয়ে খুব, তাই না? খুব দোষী। অনেক ছেলে ভাবতেছে আরে এরকম মেয়ে আরো হয় না কেন, না আমাকে ধরে নিয়ে এরকম বিয়ে করে ফেলবে। ছেলেদের খুব ভাবতেছে এরকম বিপদ কেন ঘটে না আমার ভাগ্যে, না? ওকে, আসো উডি অ্যালান একটা কথা বলছিল। So there are three rings involved with marriage: the engagement ring, the wedding ring, এঙ্গেজমেন্টের সময় একটা রিং আছে, একটা বিয়ের সময় একটা রিং, আর একটা হলো সাফারিং। হ্যাঁ, তিন প্রকার রিং আছে আর কি। বিয়ের পরে সাফারিংটা শুরু হয়। তো সাফারিংটা শুরু হয় সে জেনেও সাবধান হয় না। অন্যদের দেখছে সাফারিং, বড় ভাগে দেখছে সাফারিং ভোগ করতেছে, এরপরও এই বিষয়ে জানি সাবধান হয় না, সাবধান না হয় তারা বিয়ে করে। তো তারা কি করে, তার টার্মস এন্ড কন্ডিশন গুলো তারা মেনে নেয়। অল দ্য বয়েজ অ্যাগ্রি, কি হবে এখানের মধ্যে? যে কোনো কোনো কিছুর সাথে আমরা ওই যে বলছিলাম কোন বিষয়ের সাথে একমত, সেটা অ্যাগ্রি অন। তো অল দ্য বয়েজ অ্যাগ্রি অন দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য ম্যারেজ। সো মানে আমি জেনে শুনে বেশ করেছি, মানে এরকম একটা ব্যাপার আর কি। এখন আসে আমরা ল্যাক ইন এবং ল্যাক অফ। সো যখন ল্যাকটা, আমরা জানি যে ল্যাক এই শব্দটা একই সাথে ভার্ব, একই সাথে নাউন। আমরা যখন ভার্ব হিসেবে ইউজ হবো তখন আমরা ল্যাক ইন, আর যখন ল্যাকটা নাউন হিসেবে ইউজ হবো তখন হচ্ছে ল্যাক অফ। যখন আমরা বলবো ওর টাকা নাই, ই ল্যাকস ইন মানি, ই ল্যাকস ইন মানি, এই ল্যাকটা হলো ভার্ব। আর যখন এই ল্যাকটাকে নাউন হিসেবে ইউজ করবে, হি হ্যাজ ল্যাক অফ মানি, তো তখন হবে ল্যাক অফ। যখন ভার্ব হবে তখন হবে ল্যাক ইন। দুটার মিনিং সেম, ওর কাছে টাকা নাই। সো লিভ অন বাই ফর, দ্য কাউ লিভস অন গ্রাস। সো গরু ঘাস খায় বাঁচা থাকে। উই লিভ ফর বেটার ডেজ, লিভ ফর অর্থ আকাঙ্ক্ষায় থাকা। সো বলা হয়ে থাকে তোমার যে বিবাহিত পুরুষরা একটু বেশি বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষরা আত্মহত্যা প্রবণতা বেশি। দুঃখজনক কাজ কারবার। বিবাহিত পুরুষরা ওরা খুব বেটার ডেজ, ভালো দিন আসবে ওই চিন্তা আসলে ওরা বেঁচে থাকে। সো মানে একটা ভালো দিন আসবে ওই চিন্তা তারা থাকে আর কি। সো উই লিভ ফর বেটার ডেজ, আকাঙ্ক্ষায় থাকা। তুমি অর্থ বুঝে বুঝে বলবা, তাহলে তুমি মুখস্থ করতে হবে না। কারণ তুমি নিশ্চয়ই বলবা না উই লিভ অন বেটার ডেজ, এটা তো নিশ্চয়ই হবে না। উই লিভ বাই বেটার ডেজ নিশ্চয়ই হবে না। অর্থ বুঝে বুঝে বলবা, তাহলে তোমার হয়ে যাবে। দি কাউ লিভস অন গ্রাস, হ্যাঁ, ঘাস খেয়ে বাঁচা থাকে। আমাদের মাসুমের বিয়ে করার শখ মিটে গেল। ওকে, তো এখন আসো আমরা ঘড়ির সময়টা হচ্ছে যে আমরা একটু বোঝাচ্ছি যে ঘড়িতে যদি এমন হয় যে তোমার হচ্ছে যে ফিক্স টাইম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল হচ্ছে তোমার লিভ বাই অর্থ কোন উপায় বেঁচে থাকা, লিভ বাই অর্থ উপায় বেঁচে থাকা। যেমন হি লিভস বাই অনেস্ট মিন, যে সৎ উপায়ে বেঁচে থাকে। হ্যাঁ, হি লিভস বাই অনেস্ট মিন, সৎ উপায়ে বেঁচে থাকে। এখন আসো তোমার হচ্ছে যে সাহেবের কাছে পেয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। সো যখন ফিক্সড টাইম, একদম এক্সাক্ট টাইম, সেটা হচ্ছে অ্যাক্ট। অলরেডি আমরা আগে একবার বলছিলাম এটা। আর ঘড়ির মাধ্যমে তুমি টাইম বোঝাচ্ছ, সেটা হলো বাই। আর বাকি আছে 15 মিনিট, এটা হলো টু। আর 15 মিনিট বেশি হয়ে গেছে, এটা হলো পাস্ট।
যেমন হি কেম হিয়ার, সে আসছিল কিন্তু বিকাল 5টায়, at 5 PM। আর তোমার ঘড়িতে কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? মানে তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? ইট ইজ 9:45, 10টা বাজতে 15 মিনিট বাকি। তো 2 মানে কি, তাহলে কম আছে, 15 মিনিট কম আছে। আর 5 মানে 15 মিনিট বেশি হয়ে গেছে। ইট ইজ 10:15, তার মানে এখন 10:15, মানে 10টা বেজে 15 মিনিট হয়ে গেছে। এখন আসলে আমরা খুবই একটা গ্যাঞ্জাম মার্কা জিনিসপত্র পড়ি। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি মোটামুটি, আমরা বরাবর 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। তা আমরা এখন আমাদের ওবায়দুল কাদের ভাইয়ের কাছে চলে আসছি, অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের। ভাইয়া ফোনে কথা বলতেছে। এখন এই ফোন নিয়ে আমাদের প্রচন্ড একটা তোমার গ্যাঞ্জাম লেগে যায়। সো তোমার গ্যাঞ্জামটা কোন জায়গায়, তোমার দেখো ফোন নিয়ে খুবই গ্যাঞ্জাম লাগে। ফোনে কারোর সঙ্গে কথা বলা বুঝাতে এরকম অন বসে, যেমন আই হ্যাভ নেভার মেট হিম বাট আই হ্যাভ স্পোকেন টু হিম অন দ্য টেলিফোন, মানে হঠাৎ দৃষ্টির মতো আর কি। আমি তার সঙ্গে কখনো সাক্ষাৎ করিনি, কিন্তু তার সঙ্গে ফোনে কথা বলেছি। তো কারোর সঙ্গে আমরা যদি কথা বলা বুঝাতে আমরা অন ইউজ করতে পারি, আই হ্যাভ স্পোকেন টু হিম অন দ্য টেলিফোন। এখন তোমার হচ্ছে যে তুমি কথা বলতেছো কারোর সাথে, ফিস ফিস করে আম্মু বলতেছে, এই তুই কার সাথে কথা বলতেছিলি রে, হু ওয়াজ দ্যাট অন দ্য ফোন? তো তুমি ফোনে কারোর সাথে কথা বলতেছো, সেটা হচ্ছে অন দ্য ফোন। এখন ফোনের মাধ্যমে যদি কাউকে তুমি কোনো কিছু জানাও বা কোনো তথ্য প্রদান করো, তাহলে এর আগে ওভার বসবে। যেমন সে আমাকে দাওয়াত জানাইছে, দাওয়াত সম্পর্কে যে ওর বিয়া বললো, তো হি ইনভাইটেড মি ওভার দ্য ফোন। তুমি টেলিফোনে আসন সংরক্ষণ করতে পারো, ইউ ক্যান রিজার্ভ সিটস ওভার দ্য টেলিফোন। তার মানে টেলিফোনকে ইউজ করে, টেলিফোনকে ব্যবহার করে যদি কোনো তুমি তথ্য জানো, তাহলে সেখানে ওভার বসবে। তো বুঝতে পারতেছো কেমন একটা গ্যাঞ্জাম টেলিফোন, হ্যাঁ। সো ফোনে যদি কোনো কাজ করা বোঝালে এর আগে বাই বা ওভার উভয় বসতে পারে। তবে মনে রাখতে হবে, বাই যদি তুমি ব্যবহার করো তাহলে কোনো আর্টিকেল বসাবা না। মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন, বাই বসালে কোনো আর্টিকেল নাই, বাইর লগে নো আর্টিকেল, নো আর্টিকেল। সো তার অনেক কাজ ফোনেই করা হয়, মাচ অফ হিজ ওয়ার্ক ইজ ডান বাই ফোন। আর যদি তুমি ওভার ইউজ করো, এই যে ওভার যখন ইউজ করবা, তখন তুমি অবশ্যই এখানে দা ইউজ করবা। সো দে লাইক টু ডু বিজনেস বাই ফোন অথবা ওভার দ্য টেলিফোন। সো তুমি যদি ওভার ইউজ করো, অবশ্যই ওভার দা। আর বাই ইউজ করলে এখানে কোনো দা হবে না। তারা ফোনের মাধ্যমে ব্যবসা করতে পছন্দ করে। এখন আসো বি অন দ্য ফোন। বি অন দ্য ফোন মানে কেউ কথা বলার অবস্থা আছে। প্লিজ ডু নট ইন্টারাপ্ট ইউর মাদার হোয়াইল শি ইজ অন দ্য ফোন। সো তোমার মাকে ডিস্টার্ব করো না, সে যখন ফোনে আছে। দ্যাট সান অফ মাইন ইজ অন দ্য ফোন অল ডে। তোমার আম্মু তোমার আন্টিকে বলতেছে যে আমার ওই ছেলেটা সারাদিন ফোনে কথা বলতেই আছে, বলতেই আছে। সো শাবাব has been on the phone to প্রমি for more than hour। শাবাব হচ্ছে প্রমির সাথে তোমার ফোনে 1 ঘন্টারও বেশি এখন কথা বলতেই আছে, বলতেই আছে। সো এতক্ষণ যে কথা বললাম, তো তুমি হচ্ছে যে তুমি মনে রাখবা কিভাবে, যদি বি ভার্ব থাকে তাহলে অন দা ফোন, বি ভার্ব না থাকলে হয় ওভার দা ফোন অথবা বাই ফোন। সো বি ভার্ব যদি থাকে, তো যখন বি ভার্ব থাকবে তখন অন দা ফোনে, আশা করি এখন মনে থাকবে। ওকে, সো দেখো, তো দেখো বি ভার্ব থাকলে অন দা ফোনে, বি ভার্ব থাকলে অন দা ফোন। কই সবগুলা ইয়ে হবে না, মিল হবে না। তো যে কয়েকটা মিল আছে দেখো, অন দা ফোন, এই যে এখানের মধ্যে অন দা ফোন বি ভার্ব আছে। আর বাকিগুলো হচ্ছে বি ভার্ব না থাকলে তখন ওভার বা বাই ইউজ করবে। রহিম ইজ অন দা ফোন, রাইট, রহিম এখন ফোনে আছে, মানে ফোনে কারোর সাথে সে এখন টাঙ্গি বাড়তেছে, এটা হলো অন দা ফোন। আর যদি বি ভার্ব না থাকে তাহলে বাই বা ওভার। ওভার কখন, যখন তুমি ফোন ইউজ করে কোনো তথ্য তুমি দিবা কাউকে, কোনো জানাবা, তখন ওভার দ্য টেলিফোন। এবং আমরা বাই ওভার দুটো ইউজ করবো, কিন্তু ওভার ইউজ করতে পারলে তুমি অবশ্যই সেখানে দা লাগাইতে হবে, বাইর সাথে কোনো দা হবে না। আশা করি এখন পারবা। ওকে, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলছি। বি ভার্ব থাকলে অন দা ফোন, আর বি ভার্ব না থাকলে
হয় ওভার দ্য ফোন নালে বাই ফোন, হয় ওভার দ্য ফোন নালে বাই ফোন, এই দুটোর একটা ইউজ করবো। বাই দিলে এখানে কোনো দা হবে না, আর ওভার দিলে এখানে অবশ্যই দা হবে। আশা করি এখন পারবা, কয়েকবার রিডিং করলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ওমিশন অফ প্রিপোজিশন, কোন কোন জায়গায় প্রিপোজিশন বসবে না। সো আমরা এখন অত্যন্ত দ্রুত যাবো, যেহেতু আমাদের সময় আছে 16 মিনিট। আই শেল মিট, এখানে কোন উইথ হবে না। আই শেল মিট হিম টুমরো, কোন উইথ হবে না। দে কট টু হবে না, দে কট হিম দেয়ার। সো আসো, মাই ফাদার কেম হিয়ার ইন লাস্ট উইক হবে না। আই এম গোয়িং টু অ্যাব্রোড হবে না। প্লিজ অ্যাওয়েট ফর হবে না। শি ইজ স্ট্যান্ডিং অন হবে না। এখন আসো আমরা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটা আলাদা করে জিনিসটা দেখি। দেখো, এই মর্নিং এর আগে একটা দিজ আছে, ইভিনিং এর আগে একটা লাস্ট আছে, সানডের আগে একটা নেক্সট আছে। এগুলো কি বলবা? কোন পার্টিসিপেন্ট স্পিচ বলবা? এই যে দিজ, লাস্ট, নেক্সট, কি বলবা এগুলো? কি বলবা এগুলাকে? প্রিপোজিশন, কনজাংশন। কিসের কনজাংশন? অ্যাডজেক্টিভ এগুলো, এগুলো নাউন মডিফায়ার, অ্যাডজেক্টিভ। ওকে, তো এরকম যদি তোমার কোয়ালিফাইং ওয়ার্ড যদি থাকে, এরকম যদি অ্যাডজেক্টিভ যদি থাকে, তখন সেখানে তুমি কোনো প্রিপোজিশন বসাবা না। আর কোয়ালিফাইং ওয়ার্ড না থাকলে সেগুলো তুমি প্রিপোজিশন বসাবা। সো এখানে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড নাই, শুধু দা মর্নিং, এখানে কোয়ালিফাইং ওয়ার্ড নাই, তাহলে এখানে ইন বসছে। এখানে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড নাই, এখানে ইন বসছে। এখানে আছে নেক্সট, তাহলে এখানে কোনো প্রিপোজিশন বসবে না। এখানে ইজ নট কামিং অ্যাগেইন অন সানডে। আচ্ছা, এখানের মধ্যে হি ডাজ নট কাম ইন দ্য নাইট। সো এখানের মধ্যে আমাদের কোনো কোয়ালিফাইং ওয়ার্ড নাই, এখানের মধ্যে এই জন্য ইন বসছে। সো অন বসছে, কোয়ালিফাইং ওয়ার্ড নাই, ইন বসছে, কোয়ালিফাইং ওয়ার্ড ইন বসছে। তাহলে এখানের মধ্যে কোয়ালিফাইং তোমার, তাহলে আমাদের রুলসটা কি? কোয়ালিফাইং ওয়ার্ড যদি থাকে তা আসছে কোয়ালিফাইং, তাহলে আবার প্রিপোজিশন বসানোর দরকারটা কি? প্রিপোজিশন বসবে না। শুধুমাত্র কোয়ালিফাইং ওয়ার্ড না থাকলে প্রিপোজিশনটা বসাবা। বুঝতে পারছো? তুমি মনে রাখবা কি? মনে রাখবা কেমন? মনে রাখবা যে কোয়ালিফাইং ওয়ার্ডটা আছে, তাহলে প্রিপোজিশন দরকার কি? ঠিক আছে? তাহলে দা মর্নিং কোয়ালিফাইং ওয়ার্ড নাই, দা মর্নিং, ইভিনিং নাই, নেক্সট এখানে আছে কোয়ালিফাইং ওয়ার্ড, এখানে কোয়ালিফাইং ওয়ার্ড নাই, এখানে কোয়ালিফাইং ওয়ার্ড নাই। কোয়ালিফাইং ওয়ার্ড যদি না থাকে তখন তুমি বসাবো একটা প্রিপোজিশন, আর থাকলে তুমি বসাবো না। তাহলে বলো তো, তাহলে দেখো এখানের মধ্যে হি উইল কাম ইন টুমোরোকে আমরা এখন বলবো ইন টুমোরো হবে, আর হি উইল কাম ইন টুমোরো, হিল কাম ইন টুমোরো আমরা অনেক সময় বলি, হিল কাম ইন টুমোরো হবে না। এগুলোর মধ্যে আলাদা করে মনে রাখতে হবে, এগুলো আলাদা করে মনে রাখতে হবে। এগুলো মুখস্থ করবো না, রুলস মুলস শেখার কোনো দরকার নাই। তুমি জাস্ট কয়েক রিডিং করবে, হিল কাম টুমোরো, হিল কাম ইন টুমোরো, এরকম কয়েক রিডিং করলে দেখবা তুমি মনে থাকবে। ইজ নট কামিং ইন টুডে তো আমরা বসাই না, এগুলো আলাদা করে মনে রাখতে হবে। দে কেম ইন ইয়েস্টারডে হবে না, দে কেম ইয়েস্টারডে। সো টুমোরো, টুডে, ইয়েস্টারডে, আজকাল, গতকাল, এগুলোর আগে প্রিপোজিশন বসে না, এগুলো আলাদা করে মনে রাখবা। আর এখানে বলছিলাম যে বারের আগে যদি কোয়ালিফাইং ওয়ার্ড থাকে প্রিপোজিশন বসানোর দরকার নাই, আর যদি না থাকে তাহলে বসাবা। আসো, হোমের আগে আমি বলছিলাম কোন প্রিপোজিশনটা বসে না। আই এম গোয়িং হোম এবং আই গো হোম এভরি উইকেন্ড, হোমের আগে কোন প্রিপোজিশন বসবে না। তবে ইন হোম, অ্যাট হোম, এগুলো আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম, কখন ইন হোম হবে, কখন অ্যাট হোম হবে। এখন আসো আমরা, আমাদের যদি একাধিক ভার্ব থাকে যথারীতি প্রত্যেক ভার্বের সাথে তার নিজ নিজ প্রিপোজিশনটা বসবে। থিঙ্কিং এর লগে এখানে অ্যাবাউট এবং ওয়েটিং এর লগে ফর। এখানের মধ্যে লুক ফর তো খোঁজা, আমরা এগুলো পড়বো ফ্রেজাল ভার্বের মধ্যে। ইন করার লাগে আফটার, এইগুলো এই ওয়ার্ড ভার্বগুলোর সাথে প্রিপোজিশনটা বসবে না। এগুলো এবার মুখস্থ থাকবে না, আসলে তুমি কয়েকবার রিডিং করে এবার তুমি মুখস্থ করে ফেলবা। মিট, রিকোয়েস্ট, অর্ডার, তুমি যেটা করতে হবে, তুমি এগুলোর উদাহরণগুলো যখন দেখবা বই খুললে, এগুলো উদাহরণ দেখলে তখন তুমি বারবার কয়েকবার পড়লে তখন তোমার মনে থাকবে। নাহলে পরে মুখস্থ করা পসিবল না, তুমি উদাহরণগুলো দেখবা। তো তুমি এবার মনে রাখতে পারো, এক মহিলা অফিসে এন্টার করার পর বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের কোনো অ্যান্সার দেওয়া হলো না, কে তার জন্য কোনো রিকমেন্ড করলো না। সে এখান থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো রিচ। সেখানে অফিসের একজনের সাথে দেখা হলো মিট। তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো রিজেম্বল কাউকে নিয়োগ দেওয়া হবে, এই জন্য অফিসে ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হলো। ওকে, সো এখানে অনেকগুলো ওয়ার্ড চলে আসছে। সো এখান থেকে তুমি
স্লাইডগুলো দিয়ে দিব, তো এখানে তুমি অনেকগুলো ওয়ার্ড মনে রাখতে পারো। আসো আমরা এগুলো একটু দেখি। এনে অ্যাটাক, সো অন ইরাক হবে কি হবে না, শুধু ইয়েস অর নো, ইয়েস অর নো। তিনি অ্যাটাকড অন ইরাক, ইয়েস অর নো। সো অ্যাটাকড অন ইরাক হবে না, অ্যাটাক ইরাক। আসলে ইনফর্ম টু হিম, আসলে ইনফর্ম টু হিম হবে না। দ্য গ্রুপ কম্প্রাইজেস অফ 20 বয়েজ হবে না, কম্প্রাইজেস 20 বয়েজ। কনসিস্ট বললে অফ আসবে, কনসিস্ট, কনসিস্ট বললে অফ বসবে। শি রিজেম্বল টু হার মাদার হবে না, শি উইল রেসিস্ট টু ইউ, তো টু হবে না। এগুলোর মধ্যে কোনো প্রিপোজিশন হবে না। পরীক্ষা আসবে এরকম 4টা অপশন থাকবে, একটা অপশন থাকবে লেখা থাকবে নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন, নো প্রেপ। নো প্রেপ থাকলে এরকম তুমি লিখবা। হি ভায়োলেটেড টু দ্য রুল, টু হবে না। শি শুড ওবে টু হবে না। ইনভেস্টিগেট ইনটু হবে না। শি রিকোয়েস্ট টু হবে না। শি ইজ অ্যাসিস্টিং টু হবে না, শি ইজ অ্যাসিস্টিং হিম। শি ইজ অর্ডার্ড ফর হবে না, আই রিকোয়েস্টেড ফর হবে না, হি রিচড টু হবে না। এখন আসো, the walls of our house have been painted, বলো ABCD। no preposition, okay. So I shall accompany with হবে না, he awaits for হবে না। so আমরা চলে আসছি লাস্ট দিকে। she met with me yesterday, right or wrong? with আছে, right or wrong? wrong, okay. he reached at the station, right or wrong? we can never, আমরা আনসারগুলো দেখবো, we can never to forget our school days, we can never to forget, to লাগাইলাম। she will never speak to him লাগাইলাম। they made to me লাগাইলাম। তো দেখি তোমরা কয়টা কারেক্ট আনসার দিছো। তোমরা 4টা কারেক্ট আনসার দিছো, একটা ভুল করছো, এটা তোমরা ভুল করছো, এটা এটা স্পিক টু আছে, ওকে। বাকিগুলো তোমাদের, এটা তোমাদের রাইট, এটা রাইট, এটা রাইট, এটা রাইট। এটা তোমরা রং বলছো, এটা রং বলছো, এটা আসলে রাইট, এটা হচ্ছে রাইট, ওকে। তুমি রাইট দিছো, এটা মেজাবিন। আচ্ছা ঠিক আছে, তুমি 1 নাম্বার যাও। আচ্ছা, ইট ওয়াজ ভেরি কোল্ড ইন দিস মর্নিং, বলো রাইট রং? রং বলছো। I cannot await for your payment, রং বলছো। she cannot go for a step further, so রং বলছো, রাইট বলো না কেন? আচ্ছা আমরা দেখতেছি, ওকে সবাই রং বলছো। okay, please give my book to tomorrow, to tomorrow, রং বলছো। আচ্ছা, I saw him too yesterday, রং বলছো। ওকে, তোমাদের কথা অ্যাবসলিউটলি রাইট, তোমরা 100 100 পাইছো। I go on a walk the morning, I walk on a, রং কি হবে? in the morning, okay. now you must go back to home, so রং হবে, রাইট। এখানে হবে ইন হবে, এখানে কোন প্রিপজিশনটা বসবে না, রাইট, তোমাদের আনসার কারেক্ট। তো থ্যাংক ইউ সবাইকে। এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে, তোমরা অবশ্যই কাহতগুলো তোমাদের সাইডগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই কাহতগুলো প্লে করবা। যে যে রেটারের বই কিনছো সেই রেটারের বই থেকে অবশ্যই প্রিপজিশনটা পড়ে ফেলবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা বারবার